লন্ডনের দেশে যেখানে টিকটকে সবাই নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে কাপলদের নিয়ে ভিডিও বানায়, সেখানে একে মানুষ খুন করার ভিডিও বানায়। কথাটা বুঝলেন না তো? তাহলে চলুন আরেকটু খোলাসাভাবে বলি। লন্ডনে অনেক টিকটক ফেমাস লোক আছে যারা নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানায়, সবার কাছে পরিচিত হয়। সবাই ওদের ভিডিও নিয়ে মেতে ওঠে সেখানে, কখন তারা ভিডিও দিবে। আর অন্যদিকে একে, সে নিজেও টিকটক ভিডিও বানায়, তবে গার্লফ্রেন্ডকে বা বন্ধুদের নিয়ে নয়, মানুষ খুন করা নিয়ে। এই মানুষগুলো কারা তা আপনারা জানতে পারবেন গল্প পড়ার মাধ্যমে। কেননা একে সমাজে খারাপ মানুষদেরকে মেরে ফেলে আর ওদের ওই ভিডিও নিয়ে টিকটকে দেয়, যার জন্য একে অনেক ফেমাস। এই শহরে একে নাম শুনলে সবাই ভয় পায়, কেননা একে কখন কাকে মেরে ফেলবে তা কেউ বলতে পারে না। শুধু টিকটকে দেওয়া ভিডিওর মাধ্যমেই জানতে পারে লোকটি কে। সেই জন্য একে এই ভিডিওর মাধ্যমে সবার সাথে পরিচয়, কিন্তু আজ পর্যন্ত ও পরিচয় কেউ জানে না, আর না ওকে কেউ দেখেছে। কারণ ভিডিওতে একে মুখে মাস্ক থাকে, যার জন্য ভিডিওতে আসলেও কেউ ওর চেহারা দেখে না। সকালবেলা আকাশের উপর কেউ এক জগ পানি ঢেলে দিয়েছে। পানির কারণে আকাশের চোখ খুলে তাকিয়ে দেখে ঈশা জগ নিয়ে দাঁড়িয়ে হাসছে। যদিও পানি মারাতে আকাশের অনেকটাই রাগ হয়, কিন্তু ঈশার হাসি দেখে আকাশের সব রাগ উধাও হয়ে যায়। এখানে গল্পের নায়কের নাম হচ্ছে আকাশ চৌধুরী, আর আকাশের একমাত্র বোন হচ্ছে ঈশা চৌধুরী। এদের দুজনের মধ্যে টম অ্যান্ড জেরির মতো সম্পর্ক। সবসময় কে কাকে কোন রকমে রাগ কাটাতে পারবে তা নিয়েই চিন্তা করে, যা আপনারা একটু আগেই দেখলেন। আকাশের মুখের ওপর পানি মেরে ঘুম ভাঙিয়ে দিল। এদিকে আকাশও থেমে যাওয়ার পাত্র নয়, বিছানা থেকে উঠে ঈশাকে একটা বালিশ দিয়ে মারতে থাকে। এতে ঈশাও আরেকটি বালিশ নিয়ে মারতে থাকে। এই মারামারির সময়ে পুরো রুমে রুই দিয়ে ভরে গেছে। তখনই মিসেস পারুল আক্তার রুমে আসে। উনি এসে দেখে পুরো রুমে রুইগুলো উঠছে। তোদের নিয়ে পারি না আমি। সে ছোট কাল থেকে তোরা একজন আরেকজনের পিছনে লেগেই আছিস। তোদের জন্য বাড়িতে বালিশ আনতে আনতে তোর বাবা ফকির হয়ে যাবে। এখন বল, কি নিয়ে তোদের ঝগড়া? দেখো না আম্মু, তোমার এই পেতনির মতো দেখতে মেয়েটা পানি মেরে কি অবস্থা করেছে আমার। কি? আমি পেতনি তবে রে? কথাটা বলে আকাশকে মারার জন্য যায়, তখনই পারুল আক্তার ধরে ফেলে। ঈশা আকাশ তোর বড় ভাই, তুই এমন করলে তো তোকে আকাশ মেরে সত্যি সত্যি পেতনি বানিয়ে দেবে। আমি জানি ভাইয়া আমার গায়ে কখনো হাত তুলবে না। আকাশকে জড়িয়ে ধরে। ঠিক বলছি না ভাইয়া? একদম ঠিক কথা। তোদের নিয়েও হার পারি না। তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে, আর ঈশা তুই কলেজে যা। কথাটা বলে পারুল আক্তার চলে যায়। এদিকে ঈশাও রুমে চলে যায়, আর আকাশ ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। আকাশ আর ঈশা নাস্তা করে বেরিয়ে পড়ে। ঈশা আর আকাশ ওদের দুজনের পথ আলাদা, সেই জন্য আকাশ একটা দিকে যায় আর ঈশা আরেকটা দিকে। আকাশ পায়ে হেঁটে ভার্সিটিতে এসে, কারণ আকাশের বাসা থেকে ভার্সিটি 6 থেকে 7 মিনিটের দূরত্ব হবে। এই 7 মিনিটের দূরত্ব আকাশের একটা হোটেলে ঢোকে। প্রতিদিন নিজের ড্রেস চেঞ্জ করে হোটেল থেকে বের হয় ভার্সিটিতে ঢোকে। ভার্সিটিতে ঢুকলে নতুন নতুন সিনিয়ররা র্যাক তো করবেই, এটাই স্বাভাবিক। ঠিক তেমনটা আকাশের সাথেও হচ্ছে। আকাশ কাউকে জিজ্ঞাসা করতে যাবে তার আগেই কেউ আকাশকে ডাক দেয়। ওই নোংরা ছেলে, এইদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া এখানে আর এত নোংরা ছেলে আছে কি? আকাশ আশেপাশে দেখছে। সত্যি তো, এখানে আমি ছাড়া তো আর কোনো নোংরা কেউ আশেপাশে নেই। এই, তুই কি এখানে আসবি না তোর ব্যবস্থা করতে হবে? কথাগুলো শুনে আকাশ ওদের কাছে যায়। কি জন্য ডেকেছেন? এই, তোর কি এর চেয়ে ভালো কোনো ড্রেস নেই? কি পরে এসেছিস এখানে? তুই জানিস না এখানে পড়তে গেলে এমন ড্রেস পরে আসতে পারবি না। আমার কাছে পাউন্ড নেই যে ভালো পোশাক কিনবো। রকি ওর বন্ধুদের শুনিয়ে বলে। কি রে, তোর সামান্য একটা শার্ট কেনার যোগ্যতা নেই? এনে ধর, এই পাউন্ড নিয়ে শার্ট আর একটা প্যান্ট কিনে নিবি। আর একটা কথা, আমাদের যখনই দেখবি সালাম করবি। কিন্তু আপনাদের দেখে তো আমার মতো সেম ইয়ারের মনে হচ্ছে, তাহলে আমি কেন সালাম দিব? আকাশের কথা শুনে ছেলেগুলো আকাশের দিকে তাকিয়ে আছে। যেখানে আমাদের সাথে কেউ ভয়ে কথা বলে না, সেখানে তুই কি না আমাদের এই কথা বলার সাহস করলি? দেখুন, আমি কোনো ঝামেলা চাই না, আমাকে যেতে দিন। তোকে ভালোই ভালো টাকা দিয়েছি, এখন সেই টাকা তো তোর কাছ থেকে নিবই, সাথে তোকে মারবো। কথাটা বলে রকির সাথে ওর বন্ধুরা আকাশকে মারতে যাবে, তার আগেই একটা মেয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। কে রে তুই? এতদিন দেখেছি কোনো মেয়েকে টিচ করলে ছেলে এসে বাধা দিত, আর এখন দেখছি তার উল্টো। এতদিন ধরে দেখিসনি তো কি হয়েছে? এখন তো দেখছিস। বাহ, আমাকে দাদাগিরি দেখাচ্ছে।
এদিকে আকাশ দাঁড়িয়ে আছে মেয়েটির পিছনে, কিন্তু এখনো মেয়েটির চেহারা দেখতে পাচ্ছে না আকাশ। এদিকে রকি ওই মেয়েটার কাছে আসতেই যাবে, তখনই ছেলেটির একটা বন্ধু রকিকে থামায়। রকি থাক, বড় ভাইকে কেউ মেরে ফেলেছে। কি বলছিস এইগুলো? কার এত বড় সাহস? এদেরকে পরে দেখবি, এখন চল, ভাইকে দেখে আসবি। রকি আর ওদের কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে যায় ওর বন্ধু ওর সাথে লোকজনকে নিয়ে। এদিকে মেয়েটি এবার পেছনের দিকে তাকায়। মেয়েটিকে দেখে আকাশও তো একদম ফিদা হয়ে গেছে, কেননা মেয়েটি এত স্মার্ট আর সুন্দর, তার সাথে মোটামুটি লম্বাও ও ঠিকই আছে, কিন্তু আকাশের থেকে 4 থেকে 5 ইঞ্চি ছোট হবে। আকাশ তো তাকিয়ে আছে ওই দিকে। মেয়েটি আকাশের দিকে তাকায়, দেখে আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, সেই জন্য মেয়েটি হাতে তুড়ি বাজায়। এই যে কি দেখছেন এইভাবে? আপনি ছাড়া তো আর কাউকে দেখছি না। কি বললেন, কথাটা আবার বলেন তো। কই, কিছু তো বলিনি আমি। এই, আপনি তো একটু আগে কি যেন বলছিলেন। কিছু তো বলিনি। ধন্যবাদ আপনাকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য। অন্যায় দেখলে কখনো প্রতিবাদ না করে থাকবেন না। আজ ওরা আপনার সাথে এমন করেছে, কাল অন্য কারোর সাথেও করতে পারে, তাই প্রতিবাদ করতে শিখুন। আর এইভাবে আসবেন না, ভার্সিটিতে একটু পরিষ্কারভাবে আসতে পারেন। এইরকম ভাবে আসলে তো স্যারও আপনাকে অনেক কথা শোনাবে। আচ্ছা, আপনাকে যা বলার বলেছি, বাকিটা আপনার ইচ্ছা। আমি গেলাম, আর সাবধানে থাকবেন ওদের দেখে। কথাগুলো বলেই মেয়েটি চলে যায় আর আকাশ ভাবতে থাকে। ইস, মেয়েটার নামটাও জানতে পারলাম না। ওই দিন আকাশ আর ক্লাস না করে চলে আসে বাসায়। এদিকে রকি ওর বন্ধুদের নিয়ে ওর ভাইকে দেখতে আসে। দেখে সে আগের মতোই ওর ভাইয়ের বুকে রক্ত দিয়ে এঁকে লেখা, আর টিকটকে ওর ভাইকে কিভাবে মেরেছিল তার ভিডিও দেওয়া আছে। এদিকে পুরো রাজ্যের লোক এই টিকটক আইডিতে ফলো করে রাখে সমাজে খারাপ মানুষ মরার ভিডিও দেখার জন্য। এই আইডিটার লোকেশান জানার জন্য অনেক টিম কাজ করছে। যে কোনো লোকেশান থেকে এই টিকটক আইডি অপারেটিং করা হচ্ছে লোকেশান বের করার জন্যই, কিন্তু সব দেশের প্রশাসনই ব্যর্থ হচ্ছে। তার কারণ টিকটক আইডিটির লগ ইন থাকা মোবাইলটি প্রতি সেকেন্ডে 2 থেকে 3টি দেশের লোকেশান দেখাচ্ছে, যার কারণে ওরা একজ্যাক্ট লোকেশান বের করতে পারছে না। আর কোনো হ্যাকারই আইডিটি কিছু করতে পারছে না, কেননা আকাশের এই আইডিটি 2জন হ্যাকার মনিটরিং করে। ওদের কাজ হচ্ছে একের এই আইডিটা সুরক্ষিত রাখা, সাথে লোকেশান ট্যাগ করা থেকে বাঁচানো। এদিকে রকি ওর ভাইয়ের লাশ দেখে কাঁদতে থাকে, কেননা ওর ভাই মেয়ে পাচার করত, সেই জন্য একে ওর ভাইকে মেরে ফেলে। আর একে লোকে যাকে মারে তার ভিডিও করে টিকটকে ছেড়ে দেয়, সাথে লোকটাকে কী জন্য মারা হয়েছে সেই সম্পর্কেও কিছু কথা লিখে দেয়। আর একে যে খুনগুলো করে ওদের সবার বুকে একে লেখা থাকে, তার মধ্যে অনেকেই বুকে রক্ত দিয়ে লেখা দেয়, আর অনেকের বুকে ছুরি দিয়ে কেটে লিখে দেয়। এগুলো করা হয় তাদের পাপ কাজের উপর নির্ভর করে। যে যত বেশি খারাপ কাজে জড়িত থাকে তাকে ঠিক তত বেশি খারাপভাবে মারা হয়। আর এই সব কিছুই একে করে থাকে। আর একে এই কাজকে সাধারণ মানুষের সাপোর্ট করে, কারণ ওদের পাওয়ারের কারণেই এরা জেল থেকে ছাড়া পেয়ে যায়, সেই জন্য একে ওদের নিজ হাতে শাস্তি দেয়। এদিকে আকাশ আবারও হোটেলে ঢোকে, নিজের ড্রেস চেঞ্জ করে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ঈশা মন খারাপ করে বসে আছে, সেই জন্য আকাশ ঈশার পাশে গিয়ে বসে। কি হয়েছে ঈশা, এভাবে বসে আছিস কেন? ভাইয়া ভাইয়া কলেজে একটা ছেলে আমার সাথে খারাপভাবে অনেক কথা বলেছে। কথাটা বলেই আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ছেলেটা কি, তুই কি চিনিস? হ্যাঁ ভাইয়া, ছেলেটার নাম জানি না, তবে এতটুকু জানি ছেলেটাকে কলেজের সবাই ভয় পায়। এই ব্যাপার, কাল আমি তোর সাথে যাব কলেজে, দেখি কে কি করতে পারে তোর। সত্যি ভাইয়া, তুই যাবি? আমার বোনকে যে খারাপ কথা বলবে আমি কি তাকে ছেড়ে দিতে পারি? তুই বল। আচ্ছা ভাইয়া, তুই তো যাবি, সাথে কিছু বডিগার্ডকে নিয়ে যাবি। বডিগার্ড কেন? তুই তো বডিগার্ডদের সাহায্য করতে পারছি না, তোর আশেপাশে থেকে বলি সে তুই আজকে বডিগার্ডদের কথা বলছিস? ওরা অনেক খারাপ, তুই একা ওদের সাথে পারবি না, সেজন্য বলেছি বডিগার্ড নিয়ে যেতে। পাগলি বোন আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি সব সামলে নিব। এখন চল আমরা খেতে যাই, আমি আবার বিকেলে একটু বের হব। আমাকেও নিয়ে যা না ভাইয়া, বাসায় বসে থাকতে ভালো লাগছে না। ঠিক আছে, নিয়ে যাব। এখন চল খেতে যাই, দুপুরে আবার বের হতে হবে। চল তাহলে। আকাশ ও ঈশা একসাথে নিচে নেমে দুপুরের খাওয়া শেষ করে উপরে এসে রেডি হয়ে বের হয়ে যায়, কিন্তু ভার্সিটিতে যায় একভাবে আর কোথাও ঘুরতে গেলে বের হয়ে যায় অন্যভাবে, একদম হিরো লুক নিয়ে। আকাশ গাড়ি চালাতে থাকে
আর ঈশা আকাশের পাশে বসে বসে কথা বলে যাচ্ছে। কিছু দূরেই আকাশ ভার্সিটিতে ওই মেয়েটিকে দেখতে পায়, কেননা মেয়েটি কয়েকটা ছেলের পিছু পিছু যাচ্ছে। দেখে মনে হচ্ছে মেয়েটা ওদের ফলো করছে। এটা থেকে আকাশ ভাবে, এই মেয়েটা এখানে কেন? আর ওই ছেলেগুলো কে? ভাইয়া কোন মেয়ে কোন ছেলে কিছুই তো বুঝতেছি না। তোকে কিছু বুঝতে হবে না, চুপচাপ থাক। এদিকে আকাশ মেয়েটির পিছু নিতে গিয়েও ঈশার জন্য পারেনি। সেজন্য গাড়িটা ঘুরিয়ে ওরা নিজেদের কোম্পানিতে চলে আসে। আর কোম্পানির নাম হচ্ছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানি সবাই আকাশ এবং ঈশাকে চেনে, সেই জন্য ওরা গাড়ি থেকে নেমে গেল। ঈশা, তুই আব্বুর সাথে কথা বল, আমি একটু আসতেছি। না ভাইয়া, তুই এখন কোথাও যেতে পারবি না। প্লিজ বোন আমার, বোঝার চেষ্টা কর। আর এই মিষ্টি সুরেই ঈশা গলে গিয়ে, ঠিক আছে, যেখানে যাবি তাড়াতাড়ি আসবি, কোনো দেরি যেন না হয়। একটুও দেরি হবে না, আমি তাহলে এখন আসতেছি। আকাশ ওখান থেকে বের হয়ে যায়। এদিকে মেয়েটি ছেলেগুলোকে ফলো করতে করতে একটা পুরনো বিল্ডিংয়ের কাছে চলে আসে। আসলেই ছেলেগুলো ইচ্ছে করেই এখানে এসেছে, যাতে করে মেয়েটাকে ধরতে পারে। ঠিক তাই হলো, ওরা মেয়েটিকে নিজেদের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে, যা মেয়েটি কিছুক্ষণ পরেই বুঝতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মেয়েটি ওদের হাতের থেকে আর রক্ষা পেল না। ওরা মেয়েটিকে চারিদিক থেকে ঘিরে দাঁড়ালো। আজকে তো ভার্সিটিতে অনেক কিছু দেখিয়েছিস, তো এখন দেখা তোর সেই জেদ। আর তুই কিনা মনে করেছিস আমি তোকে এভাবে ছেড়ে দিব? আমার ভাই মারা যাওয়াতে তোকে কিছু বলিনি তখন, এখন তোকে কে বাঁচাবে? তোর জন্য আজ ভার্সিটির সবার মন থেকে ভয় অনেকটা উঠে গিয়েছে, কারণ তুই আজ সবার সামনে প্রতিবাদ করেছিস। তাই আজকে তো তোকে এমন একটা শিক্ষা দিব যাতে করে কারোর কাছে মুখ না দেখাতে পারিস। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি। রকি যখন মেয়েটির কাছেই যাবে, তখন কেউ আড়াল থেকে একটা ইটের টুকরো নিয়ে রকির গায়ে মারে। ইটের টুকরো পড়াতে রকি অনেকটাই ব্যথা লাগে। সেই জন্য রকি জিদের বসে দেয়ালের ওই দিকে তাকায়, কিন্তু দেয়ালের পিছন থেকে মুখে মাস্ক পরা আর কালো পোশাক পরা একটি ছেলে বেরিয়ে এলো। সবাই তো হাঁ করে তাকিয়ে আছে, কেননা ছেলেটাকে অনেকটা একের মতো দেখাচ্ছে। কারণ একে সবসময় এই পোশাকই টিকটকে আসতো, মানুষকে মারার সময় ভিডিও করে তা টিকটকে দিত। সেই জন্যই ওই খবরগুলো দেখলেই ওদের গা শিউরে ওঠে। এদিকে মেয়েটি তো তাকিয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকে। কে রে তুই? আমার নামটা হয় পরেই জানবি, এখন মেয়েটাকে ছেড়ে দে। তার আগে তোর নাম বল। আমার নামটা শোনার পর হয়তো তাই বেঁচেও না থাকতে পারিস। কথাটা শুনে রকি একটু ঘাবড়ে যায়, তবুও মনে একটু সাহস নিয়ে বলে, তুই জানিস আমি কে? তুই কে? আমি তা জেনে কি করব? মেয়েটাকে না ছেড়ে দিলে তুই আর পৃথিবীর আলো দেখতে পারবি না। তাই নাকি? এই, তোরা দাঁড়িয়ে না থেকে শালাকে সাইজ কর। ওরা রকির কথা শুনে যে যা কিছু হাতে পেল তা নিয়ে একে মারতে এলো। কিন্তু একে তো একে, ওদের সবাইকে 1 মিনিটেই মেরে মাটিতে শুইয়ে দেয়। আর এদিকে রকি তো ভয়ে শেষ, কেননা এখন একমাত্র ওই মার খাওয়া বাকি আছে। ওকে না মেরে মেয়েটির কাছে যায়, তবে এতে মেয়েটি ঘাবড়ে যায়। আপনার পায়ে জুতা খুলে একে যত ইচ্ছা মারতে পারেন, আর এ যদি কোনো প্রতিবাদ করে তাহলে এখানে ওর লাশ ফেলে দিব। একের কথা শুনে মেয়েটি ভয়ে ভয়ে জুতো খুলে রকির গালে বাড়ির উপর বাড়ি দিতে দিতে রকির গাল দুটো লাল হয়ে গেল। আর এই ভিডিওটা একে ওর লোকেদের কাছে পাঠিয়ে দিল, আর সাথে এটাও বলল মেয়েটির ছবি ঝাপসা করে দেওয়ার জন্য, নয়তো ওর সমস্যা হতে পারে। আর মেয়েটির সব ইনফরমেশন ও যেন জোগাড় করে ফেলে। হয়েছে, আর মারতে হবে না। মেয়েটির মার থেমে দেয়। এরপর যদি আর এমন করতে দেখি তাহলে তো জানটা থাকবে না, মনে রাখিস। এখন যা এখান থেকে। একে কথা মতো সব এখান থেকে চলে যায়, আর মেয়েটি নিজের হাতটা বাড়িয়ে দেয়। হাই, আমি ইরা চৌধুরী। আমি একে। ইরা একের নাম শুনে অনেকটা চমকে ওঠে, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে, তবুও নিজেকে সামলিয়ে নেয়। আপনি না থাকলে আজকে আমার কি হতো? চিন্তা করবেন না, এরপর থেকে আর তেমন কিছুই হবে না। আপনার চেহারাটা কি দেখতে পারি? আমাকে যারা দেখে তারা বেঁচে থাকে না, তাই আপনার সাথে আর কোনো কথা বলছি না। ভালো থাকবেন। কথাটা বলে একে কোথায় যেন হারিয়ে যায়। এদিকে ইরা তো ভেবেই পাচ্ছে না ওর সাথে একে নিজের থেকেই কথা বলেছে। এদিকে আকাশ গাড়ি নিয়ে ওদের অফিসে চলে আসে। অফিসে ঢুকেই দেখে ঈশা বসে আছে। ঈশা দেখ, ভাইয়া চলে এসেছি। এত দেরি কেন করলি? কোথায় দেরি করলাম? চল, আব্বু তোর জন্য অপেক্ষা করছে। আকাশ ঈশা ও রাব্বুর কেবিনে আসে। আকাশকে দেখে শাহজাহান চৌধুরী দাঁড়িয়ে আকাশকে কাছে টেনে নিয়ে ওনার চেয়ারে বসায়। আর শাহজাহান চৌধুরীর সামনে অনেক বড় বড় বিজনেসম্যান বসে আছে, কিন্তু ওনারা কিছুই বুঝতে পারছে না।
শাহজাহান চৌধুরী কেন এই ছেলেকে নিজের চেয়ারে এনে বসালো? আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে আমার বড় ছেলে আকাশ, আর এ হচ্ছে আমার ছোট মেয়ে ঈশা। আর আমার পরে আমার সব কিছু দেখাশোনা করবে আমার বড় ছেলে আকাশ। কথাগুলো শুনে সেখানে থাকা সবার হাতে তালি দেয়, আর ঈশাও অনেক খুশি হয়। এরপর আকাশ ওখানে ওনাদের সাথে অনেক কথা বলে ওখান থেকে ঈশাকে নিয়ে চলে আসে বাড়িতে। এদিকে সিবিআই অফিসে একটা মেয়ে নতুন জয়েন করে। এই মেয়েটি অনেক সুন্দর, তেমনই দক্ষ। কোনো মিশনে আজ পর্যন্ত ফেল হয়নি। সবগুলাই মিশন অনেক সুন্দর করে সততার সাথে কাজ করে এসেছে। সেই জন্যই আজকে ওকে ডাকা হয়। আর যেহেতু মেয়েটি একজন সিবিআই অফিসার, তাই ওদের বেশিরভাগই মিশনগুলো নিজ পরিচয় গোপন রেখেই কাজগুলো করতে হয়। সেই জন্য আজকে ওই মেয়েটির একেতে ধরার জন্য দায়িত্ব দেওয়া হয়। বুঝতে পারছো? তোমার মিশন হবে একে সম্পর্কে সব তথ্য আমাকে দেওয়া, আর তোমাকে তোমার পরিচয় গোপন রেখে সব কাজ করতে হবে। যদি প্রয়োজন হয় তুমি আমাদের সাহায্য পাবে, তবে সাবধানে থাকবে, একে অনেক ভয়ঙ্কর। আর আজ থেকে তোমার ছদ্মনাম হবে এস মেয়ে। আর তোমাকে সাহায্য করার জন্য আরেকটা মেয়ে আছে। তোমাকে একটা ঠিকানা দিচ্ছি, তুমি কাল থেকে এখানে জয়েন হয়ে যাবে। আর সামনে কি করতে হবে না হবে ও তোমাকে সব বুঝিয়ে দিবে। স্যার, এই মিশন লিড করবে কে? মিশন লিড করবে তুমি, কিন্তু তুমি ওর কথার উপর কথা বলবে না, কারণ তোমাকে যার কাছে পাঠাচ্ছি ও কিন্তু তোমার থেকেও ডেঞ্জারাস, তাই কেয়ারফুলভাবে থাকবে। কিন্তু স্যার, আমি ওকে চিনব কি করে? তোমার ওকে চিনতে হবে না, ওই তোমার উপর নজর রাখবে, আর তোমাকে কি কি করতে হবে তাও তোমাকে ওই সিক্রেট কোডের মাধ্যমে জানিয়ে দেবে। ঠিক আছে স্যার, কিন্তু আমি কি ওই মেয়েটার নাম জানতে পারি? ওর সিক্রেট নাম এনজে। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। বড় অফিসারের সাথে কথা বলে মেয়েটি বের হয়ে আসে। এদিকে পরের দিন আকাশ ঈশার সাথে ওর কলেজে যায়। কলেজে গিয়ে আকাশ জিজ্ঞাসা করে, কোন ছেলেটা ঈশা? ওই যে হলুদ গেঞ্জি পরা ছেলেটা। তুই তাহলে বাড়ি যা। কেন ভাইয়া? আর আমি থাকলে সমস্যাটা কোথায়? আমি ওদের কিছু বললে ওরা যদি তোকে দেখে তাহলে সমস্যা করবি তোর সাথে। আর মাত্র কয়েকটা মাস, এরপর তো তুই ভাইয়ার সাথে ভার্সিটি ভর্তি হয়ে যাবি। সেই জন্য আমি চাই না কোনো সমস্যা হোক, তাই তুই বাসায় যা, আমি ওদের দেখছি। ঠিক আছে ভাইয়া, কিন্তু আমার না খুব ভয় করছে। কিছু হবে না আমার, তুই গাড়ি নিয়ে চলে যা, আমি এদের সাথে কথা বলে ভার্সিটিতে যাব। ঈশা গাড়িতে উঠে চলে যায়। অন্যদিকে আকাশ গেট দিয়ে ভিতরে ঢুকে ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়। সামনে গিয়ে ছেলেটাকে ভালো করে দেখতে থাকে। তুই কে রে? আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তোর জন্য মেয়ে দেখবো সেই জন্য একটু দেখতেছি, কিন্তু তোর যা চেহারা তাতে তো কোনো মেয়েই তোর দিকে ফিরেও তাকাবে না। আচ্ছা, তোর নাম আর পরিচয়টা বল, দেখি কি করতে পারি। এদিকে কলেজের সবাই আশ্চর্য, কেননা একটা ছেলে যে কিনা এমনভাবে কথা বলছে জীবনের সাথে, আর ছেলেটি সাহস দেখে জীবনও ভাবতে থাকে। কে এই ছেলেটি? যেখানে আমাকে সবাই ভয় পায়, সেখানে এই ছেলেটি কিনা এখানে দাঁড়িয়ে কথা বলছে। চিন্তা করে লাভ নেই, কারণ আমি আজকে তোকে একটা শিক্ষা দিব কি করে মেয়েদের সম্মান দিতে হয়। কথাগুলো বলা না শেষ হতেই জীবন ছেলেটিকে মারতে থাকে, আর ওকে মার খেতে দেখে অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছে। আর জীবনের কাছে থাকা ছেলেগুলো আকাশকে মারার জন্য ওর দিকে ছুটে আসে, কিন্তু আকাশও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওদের সবাইকে এক এক করে মেরে মাটিতে শুইয়ে দেয়। আর এইগুলো দেখে কলেজের সবাই আকাশের ফাইট করা দেখছে। অনেক মেয়ে তো আকাশের উপর ফিদা হয়ে গিয়েছে, আর অনেকেই তো ফাইট করা ভিডিও করে রেখে দিয়েছে, যাতে করে কোনো এক সময় ওরা ভিডিওটার মাধ্যমে আকাশকে খুঁজে বের করতে পারে। আকাশ ওদের সবাইকে মেরে ওখান থেকে বের হওয়ার আগেই শুধু একটা কথাই বলে, আজকের পর থেকে যদি কেউ মেয়েদের টিজ করার চেষ্টা করিস না, তাহলে জানে বাঁচতে পারবি না, বলে দিলাম। কথাগুলো বলেই আকাশ ওর ভার্সিটির দিকে যাওয়ার জন্য বের হয়ে যাবে। তখনই একটি মেয়ে আকাশকে ডাকে, কিন্তু আকাশ ওই দিকে না তাকিয়ে বের হয়ে চলে আসে। এসে প্রতিদিনের মতো ড্রেস চেঞ্জ করে ভার্সিটিতে যায়। ওইখানে গিয়ে সবার কাছেই শুনেছে গতকাল রকিকে একে লোক ধরে নিয়ে গিয়েছে, সাথে কোনো একটা মেয়েকে জুতোর বাড়ি খেয়ে রকির এখন হাসপাতালে ভর্তি। এদিকে পুরো ভার্সিটিতে রকির তো আর কোনো মান সম্মান কিছুই থাকলো না। কিন্তু রকির এই ভিডিওটা যে এইভাবে একে লোকেরা ভাইরাল করবে তা তো কেউ জানতো না, এবং কি ইরা মেয়েটাও না। আকাশ আজকে নিজের ক্লাসে গিয়ে দেখে কোথাও তেমন জায়গা নেই, শুধু একটা মেয়ের পাশেই সিটটা খালি আছে। সেই জন্য আকাশ ওই সিটে গিয়ে বসে পড়ে। বসে স্যারের কথা শুনতে থাকে। তখন পাশ থেকে মেয়েটি আকাশের দিকে লক্ষ্য করে। আরে আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন?
আমি তো এই ক্লাসেই পড়ি, নতুন ভর্তি হয়েছি। আর আপনি? আমিও নতুন। আপনার নাম? ইরা চৌধুরী। আর আপনার? আমি আকাশ। এইভাবে আরও কথা বলতে থাকে। ওদের কথা বলা দেখে লেকচারার ওদের ক্লাস থেকে বের করে দেয়। তখন আকাশ আর ইরা কিছু করার ছিল না, সেই জন্য ওরা নিজেদের ক্লাস থেকে বের হয়ে যায়। ওরা দুজনে ক্লাস থেকে বের হয়ে একটা গাছের নিচে এসে দাঁড়ায়। তখনই ইরা বলে ওঠে, আপনি কি টিকটক ইউজ করেন? টিকটক? সেটা আবার কি? ও, আপনি দেখছি পোশাকের সাথে নিজেও একটা হাদারাম। আমাকে দেখতে কি ওই রকম লাগে? নিজেকে আগে কখনো আয়নায় দেখেছেন? আমার বাসায় তো আয়না নেই, সেই জন্য কখনো নিজেকে দেখার সুযোগ পাইনি। আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আরে কি যে বলেন, আমি কোনো ঠাট্টা করব? আর টিকটক সম্পর্কে আমি কিছুই বুঝি না। আচ্ছা, টিকটকে মানুষ কি করে? ভিডিও বানিয়ে আপলোড করে। ও, আমি ওইসব টিকটক সম্পর্কে আইডিয়া নেই। আচ্ছা, আমরা যেহেতু একই ক্লাসে পড়ি, তাহলে তুমি করে বলি। আকাশ তো কিছুক্ষণ চিন্তা করলো, তারপর মনে মনে ভাবছে, আচ্ছা, মেয়েটার কোনো মতলব নেই তো? কিছু বলছেন না যে? ঠিক আছে, একই ক্লাসে যখন পড়ি তাহলে তুমি করে বলাই যায়। কিন্তু আপনার সাথে কি আমাকে মানায়? আপনার পোশাক আর আমার পোশাক পুরো আলাদা। এই দিক দিয়ে আলাদা, তা ঠিক, কিন্তু এটাও পরিবর্তন করে ফেলবো, চিন্তা করো না। ছি ছি, আপনি কি? ও সরি, তুমি কেন একটা ছেলের পোশাক চেঞ্জ করবে? ও খোদা, আমি কি বলছি, তোমার পোশাক নিজ সাথে চেঞ্জ করব? তাহলে কিভাবে? চলুন আমার সাথে। ইরা আকাশকে গাড়ি করে একটা শপিং মলে নিয়ে যায়। ওখানে গিয়ে ভালো ভালো দেখে কয়েকটা শার্ট প্যান্ট কিনে দেয় আকাশকে। কাল থেকে এগুলো পরে আসবে। এইগুলো আমার? নয়তো কি, আমার জন্য কিনেছি। কিন্তু আমার কাছে তো এত পাউন্ড নেই। তোমাকে কোনো পাউন্ড দিতে হবে না, আমি এই সব তোমাকে গিফট করেছি। এবার ঠিক আছে, এখন তুমি বাড়িতে যাও, আমার কিছু কাজ আছে, আর তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিয়ে যাও। এদিকে আকাশ আর কিছু করার ছিল না, ইরাকে মোবাইল নাম্বার দিয়ে আকাশের বাসায় চলে আসে। এসে দেখে ঈশা বসে আছে, সেই জন্য ঈশার কাছে যায়। ঈশা, এরপর থেকে ওই ছেলেগুলো তোকে আর বিরক্ত করবে না। সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ সত্যি, যদি করে তাহলে আমি তো আছি। কিন্তু ভাইয়া, তোর হাতে এইগুলো কি? তোর তো আলমারি ভর্তি পোশাক, তাহলে আবার এইগুলো? এই, তোর যে আলমারিতে এত জামা, আমি কি একবারও বলেছি তুই এত শপিং কেন করেছিস? শুরু হয়ে গেল তো তোদের টম অ্যান্ড জেরির। আম্মু, তোমার এই মেয়ে আমাকে খোঁটা দিচ্ছে। ওই বান্দরের বাচ্চা, আমি তোকে খোঁচা দিচ্ছি তাই না? আম্মু দেখো, তোমাকে বান্দর বলেছে। তোদের সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। এই কথা বলে পারুল আক্তার চলে যায়। আর আকাশ আর ঈশা ঝগড়া করে বাড়ি মাথায় তোলে। এটা তো ওদের প্রতিদিনের ঘটনা, কিন্তু ওরা যাই করুক না কেন, কখনো কেউ কারোর চোখের পানি দেখতে পারে না। এদিকে এসে ও নতুন একটা শহরে এসেছে, কেননা আজ থেকে ও মিশনে হবে একে সম্পর্কে সব তথ্য বের করা। সাথে ওকে ধরতে কি কি করতে হবে সব কিছু তো একের সাথে মিশলেই বলা যাবে। কিন্তু আজ পর্যন্ত একে দেখেনি, আর ও কোথায় থাকে ওই সবও কিছুই জানে না। এদিকে এসে নতুন একটা শহরে আসে এবং অফিস থেকে ওকে হেডকোয়ার্টারে বাসা দেওয়া হয়েছে। সেখানে এসের মতো আরও অনেকে থাকে, যাদের পরিচয় সবসময় গোপন থাকে, আর ওরা নিজেদের পরিচয় গোপন করতে এক্সপার্ট। এসে নিজের রুমে গিয়ে রেস্ট নেয়। আচ্ছা, স্যার যে বললো আমাকে ওই মেয়েটি খুঁজে নেবে, আর আমার থেকে ওই মেয়েটার সাংঘাতিক, কিন্তু কে এই মেয়েটি যে আমার থেকেও চৌকুশ? এইসব কিছুই ভাবতে থাকে। তখনই এসে ডাক পড়ে, সেই জন্য ওইখানে প্রধানের কাছে যায়, কেননা এখানে বাকি কথা উনি বলবে কি করতে হবে কখন। সেই জন্য এসে প্রধানের রুমে যায়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ বসো, তোমাকে যে জন্য ডেকেছি, আগের অফিসার তোমাকে তো বলেছে কি কি করতে হবে। তো হ্যাঁ স্যার, আমাকে বলেছিল একে সম্পর্কে সব তথ্য বের করার জন্য, আর এই বিষয়ে আমাকে একটা মেয়ে হেল্প করবে। কিন্তু স্যার আমাকে এইও বলেছিল ওই মেয়েটি আমাকে হেল্প করবে, কিন্তু আমাকে নাকি ওই মেয়েটার অর্ডার ফলো করতে হবে। কিন্তু আমি ওই মেয়েটাকে চিনবো কি করে? কি কি করতে হবে সেই তোমাকে সব কিছু জানিয়ে দেবে। তুমি এখন নিজের রুমে গিয়ে রেস্ট নাও। ওকে স্যার। এদিকে আকাশ সকালবেলা বের হয় ভার্সিটিতে যাবে বলে। তখন ঈশা আকাশের সামনে আসে। ভাইয়া, আমাকে তুই আজকে কলেজে দিয়ে আসবি? কেন বলো তো? ওই ছেলেগুলো যদি আজকেও বিরক্ত করে তখন কি করব আমি? ওরা কেউই তোকে বিরক্ত করবি না, তুই এখন যা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ভার্সিটিতে যাব।
কথাগুলো বলে আকাশ আজকে ইরার দেয়া প্যান্ট শার্ট পরেই ভার্সিটিতে আসে আর ইরাকে দেখে একটা মেয়ের সাথে কথা বলছে, সেই জন্য আকাশ ইরার কাছে যায়। কেমন লাগছে আমাকে? আকাশের কথা শুনে ইরা ও ইরার কাছে থাকা মেয়েটি পাশে ফিরে তাকায়। ওরা পাশে তাকিয়ে আকাশকে দেখতে পায়। আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আরে এই মেয়েটা কে? ও হচ্ছে সাজ, নতুন ভর্তি হয়েছে আর আমার সাথে কথা বলার জন্য এসেছে। এই ছেলেটিকে? ও হচ্ছে আমার ফ্রেন্ড। কি ও আপনার বন্ধু? হ্যাঁ, কোনো সমস্যা আছে? তা বলতে চাইনি। আচ্ছা, আমাদের রুমটা কোন দিকে? ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমরা তিনজন না হই একসাথেই যাই। এরপর ওরা তিনজন একসাথে ক্লাস করতে চলে যায়। অন্যদিকে ঈশা আজকে কলেজে গিয়ে ওর ছেলেগুলোকে না দেখতে পেয়ে অনেক খুশি, সেই জন্য ঈশা ক্লাসে চলে গেল। ক্লাসে ঈশার অনেক বান্ধবী হলো, ওরা সবাই টিকটক চালায়, সেই জন্য ওরা ঈশাকে টিকটক চালানোর পরামর্শ দেয়। আচ্ছা, টিকটকে কি এমন আছে যে খুলতে হবে? এরপর ওরা ঈশাকে একে যে মানুষগুলোকে মেরেছে তার ভিডিওগুলো দেখায়। এইগুলো কি দেখাচ্ছিস তোরা? আরে এগুলো হচ্ছে একের কাজ। ও সমাজে খারাপ মানুষকে মেরে টিকটক ভিডিও বানায়। আমরা তো ওর ভিডিওগুলো দেখার জন্যই টিকটক অ্যাকাউন্ট খুলি। না, আমি ভাইয়ার অনুমতি না নিয়ে অ্যাকাউন্ট খুলবো না। কি তোর আবার ভাইও আছে নাকি? পরিচয় করে দিসনি তো। উনি আমার বড় ভাই। তাতে কি হয়েছে? আমাদের মধ্যে কাউকে যদি তোর ভাইয়া পছন্দ করে ফেলে তাহলে আমাদের মধ্যে কেউ তো তোর ভাবি হতেই পারবো। আমার ভাইয়ার সামনে গেলে হয়তো তোরা কথাও বলতে ভয় পাবি। সত্যি এতই ডেঞ্জারাস? এখন বাসায় যাব, কালকে কথা হবে। এইদিকে আকাশ, ইরা ও সাজ ক্লাস শেষ করে বাইরে এসে বসে আছে। তখনই ইরা বলে ওঠে, আচ্ছা আকাশ, টিকটক দেখো। টিকটক? ওটা আবার কি? আরে ওখানে সবাই ভিডিও দেয়। না, আমি বুঝি না এই বিষয়ে। এদিকে সাজ বলে ওঠে, আরে গতকাল আমি একেতে দেখেছি। একে নাম শুনে সাজ একটু চমকেই ওঠে। ইরা, তুমি কি ওর চেহারা দেখেছো? আর ও দেখতে কেমন? আমি চেহারা দেখিনি। ওহ, কিন্তু তোমার সাথে কিভাবে দেখা হলো? এরপর ইরা ওই দিনের ঘটনাগুলো ওদের বলতে লাগলো। ঘটনাগুলো শুনে তো ওরা অবাক, তার চেয়ে বেশি অবাক হয় সাজ। হয়তো একে তখন ওই জায়গায় কোনো কাজ ছিল, তখন হয়তো এটাকে দেখে সেই জন্য ওকে বাঁচিয়েছে। এটা হতে পারে, নয়তো আমাকে কেন একে শুধু শুধু বাঁচাবে কেন? আচ্ছা, তুমি কি করে বুঝলে এটা একে ছিল? আরে ও নিজে আমাকে তা বলেছে যে ওই একে, কিন্তু সত্যি বলছে না মিথ্যা বলছে তা তো আর আমি জানি না। এইভাবে ওরা কথা বলতে থাকে। তখনই ভার্সিটিতে কয়েকটা পুলিশ গাড়ি ঢোকে। পুলিশের গাড়িগুলো থেকে কয়েকজন ছেলে নেমে এলো। ওদেরকে কেউ চিনতে পারছে না, কেননা এর আগে এদের আর কেউ দেখেনি। সেই জন্য পুলিশ অফিসার এসে সবাইকে জিজ্ঞাসা করে কেউ ওদের চেনে কিনা। তখন ওখানে মার খাওয়া একটা ছেলে বলে ওঠে, স্যার, ওই ছেলেটা আমাদের মেরেছে। কোন ছেলে? তাড়াতাড়ি বল আমাদের। ওই যে দুটো মেয়ের সাথে বসে আছে। ছেলেটার কথা শুনে দুইজন পুলিশ গিয়ে আকাশের সামনে দাঁড়ায়। আপনাকে আমাদের স্যার ডাকছে। আমাকে কেন? আমি তো কিছুই করিনি। আমরা এত কিছু জানি না, আমাদের সাথে যেতে হবে তাড়াতাড়ি। এদিকে ইরা আর সাজ কিছুই বলছে না, ওরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। আকাশ ওদের সাথে পুলিশ অফিসারের কাছে আসলো। স্যার, আমাকে ডাকছেন? তুই নাকি ওদের মেরেছিস? বিশ্বাস করেন স্যার, আমি এসবের কিছুই জানি না। তাহলে এরা কি মিথ্যা বলছে? হবে হয়তো। আমি একজন সাধারণ মানুষ, এদের সাথে নিজেকে জড়িয়ে কোনো রাখবো? তাছাড়া এদের সাথে না আমার কোনো শত্রুতা আছে, না ওদের সাথে আমার। তাহলে আমি কেন শুধু শুধু ওকে মারতে যাব? আপনিই বলুন। ভালো তো কথা বলতে পারিস, কিন্তু তোকে আমরা নজরে রাখবো, মনে রাখিস। কথাগুলো বলেই পুলিশগুলো চলে যায়। অন্যদিকে ইরা ও সাজ দুজনেই আকাশের পাশে চলে আসে। কি হয়েছে আকাশ? পুলিশ তোমার সাথে কি কথা বলেছিল? আরে আর বলো না, আমি নাকি ওই গুলাকে মেরেছি, সেই জন্য এসেছে কথা বলতে। ওনারা কি করে জানলো যে তুমি এখানে আছো? আরে ওদের এনেছে, আমরা কেউ চিনি কি না ওদের কি, কিন্তু ওরা তো আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল এখন। আচ্ছা, চিন্তা করার কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। আর আমাকে বাসায় যেতে হবে, কাজ আছে। ওরা তিনজন তিন দিকে চলে যায়। এদিকে আজকে রাত সবাই অধিক আগ্রহে মোবাইল নিয়ে বসে আছে, কখন একে ভিডিও দিবে। কিন্তু আজকে কোনো মানুষ মারার ভিডিও দেয়নি। তবে একে যে গতকাল একটা মেয়েকে বাঁচিয়েছে, আজকে তার সম্পূর্ণ বলতে থাকে।
আমি একে মাফিয়া জগতের সেরা আমি। আমার চেয়ে বড় মাফিয়া যারা আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মানুষের টাকা মেরে খাওয়াই ওদের লক্ষ্য। কিন্তু আমি যতটা কঠিন আবার ঠিক ততটাই ভালোবাসি মানুষকে। আর এই ভালোবাসার মধ্যে অনেকতম হচ্ছে আমার ভালো লাগে একটি মেয়ে। আমি ওকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি, কিন্তু জানি না কখনো ওকে মুখ ফুটে বলতে পারবো কি না। সেজন্য আমি আজকে থেকে ওকে সব দিক দিয়ে প্রোটেক্ট করব। ওর আশেপাশে কোনো খারাপ মানুষকে আসতে দিব না। তবে আজকে কাউকে পাইনি যে মারবো, কারণ আমি কোনো নির্দোষ ব্যক্তিকে মারতে পারবো না। সেজন্য আজকে আর কোনো মার্ডারের ভিডিও দিলাম না। কথাগুলো বলে একে চলে যায় টিকটক থেকে। অন্যদিকে এই ভিডিও সব দিকে ছড়িয়ে যায়। এই ভিডিওটা নিয়ে প্রশাসনের লোক তো অনেক আনন্দে আছে, কেননা এই মেয়েটির খুঁজে ফেলে একে ধরতে সুবিধা হবে। কিন্তু সবাই জানে মেয়েটি বাঁচিয়েছে, কিন্তু কোন মেয়ে এই সম্পর্কে তা ওরা কেউই জানে না। ইরা তো ভিডিওটা দেখে হাত থেকে মোবাইলটা পড়ে যায়, আর ইরা বুঝতে পারে একে যখন ওর পিছনে লেগেছে তখন তো ইরার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। এদিকে অফিসার একে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, তোমাকে ডেকেছি। একে যে ভিডিওটা আপলোড করেছে ওখানে যে মেয়েটার কথা বলেছে, তোমাকে এখন খুঁজে বের করতে হবে ওই মেয়েটা কে। স্যার, চিন্তা করবেন না, খুঁজে বের করব। কিন্তু স্যার, একে হয়তো এটা চাল হতে পারে। কিভাবে বলছো তুমি? এটা তো সত্যও হতে পারে। স্যার, একে যদি কোনো মেয়েকে সত্যি ভালো লাগতো তাহলে তো সে ইচ্ছে করলে মেয়েটিকে তুলে নিয়ে যেতে পারতো, কিন্তু এরকম কিছুই সে করেনি। আমার মনে হয় এটা ওর চাল। তাহলে সবাই মেয়েটিকে খুঁজতে থাকবে, আরও এদিকে অন্য কোনো একটা কাজ শেষ করবে যা হয়তো পুলিশ বা অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য পারছে না। সেই জন্য আমাদের মনোযোগ সরাতে এই প্ল্যান করছে। তোমার কোথাও মানা যায়, কিন্তু এখন তো এমন কোনো মিটিং কিংবা মিছিলও নেই যে একে কিছু একটা করবে। এইগুলো নিয়ে তো কি হয়েছে, দুদিন পর আমাদের দেশে একজন লোক আসার কথা। উনি হয়তো একে নেক্সট টার্গেট। ও শিট, আমার তো মাথায় আসেনি। ওই লোকটা তো এখানে ব্যবসা করার জন্য কথা বলতে আসবে, তাহলে একে ওনাকে ধরে নিয়ে গিয়ে লাভ কি? তাহলে তো ওই লোকটার সম্পর্কে সব তথ্য জোগাড় করলেই বুঝতে পারবো ওই লোকটা সত্যি কিনা। তাহলে তুমি এখনই কাজে লেগে পড়ো, আর কালকের মধ্যে আমাকে রিপোর্ট করবে, কেননা তোমার কথা সত্যি হলে ওই লোকটাকে বাঁচাতে হবে। স্যার, তাহলে আমি আসি। অন্যদিকে ভিডিও দেখে ইরাও তো বুঝতে পারছে না, কারণ ভাবছিল আকাশকে বলবে, কিন্তু আকাশও তো এইগুলোর কিছুই বোঝে না যে একটু বলে কোনো হেল্প পাবে। এদিকে ইরা তো ভিতরে ভিতরে ভয়ে শেষ। অন্যদিকে ঈশা আকাশের কাছে যায়। ভাইয়া, একটা কথা বলবো। কি কথা? আর তোকে চিন্তিত কেন দেখাচ্ছে? আমি না টিকটক ইউজ করব। হঠাৎ এই টিকটক ইউজ করার চিন্তা তোর মাথায় কেন আসলো? না, আসলে আমার কলেজ ফ্রেন্ডগুলো ইউজ করে তো ওরা আমাকেও করতে বলছে, তাই আমি ওদের বলেছি আমার ভাইয়া যদি ইউজ করতে বলে তাহলে করব, নয়তো করব না। বুঝলাম, তবে খুলতে পারিস একটা শর্তে। কি শর্ত ভাইয়া? কখনো নিজের ভিডিও ছাড়তে পারবি না। যদি এই কথাটা দিতে পারিস তাহলে তুই খুলতে পারিস, আমি কোনো কিছু বলবো না তোকে। থ্যাংক ইউ ভাইয়া। আকাশকে জড়িয়ে ধরে। সত্যি তুই আমার লক্ষ্মী ভাই। হয়েছে, এবার যা, আমি একটু বার হব। আর একটা কথা বলার ছিল। আবার কি কথা? আমার সাথে কাল কলেজে যাবি, ওখানে 20 মিনিটের মতো থেকে তুই চলে আসিস। আচ্ছা, তোর মতলবটা কি বলতো? কোনো মতলব নেই, বিশ্বাস কর ভাইয়া। ঠিক আছে, যাব। আমি এখন বের হচ্ছি, আর রাতে হয়তো নাও ফিরতে পারি, কিন্তু সকালে তোর কলেজে ঠিকই পৌঁছে যাব। ঠিক আছে ভাইয়া। এদিকে আকাশ বের হয়ে ইরাকে কল দেয়। কই তুই? আর বলিস না, ওই একে বাচ্চা নাকি আমাকে পছন্দ হয়েছে। তাহলে তো অনেক ভালো। এমনিতে সবাই একে ভয় পায়, আর তুই যদি একে বিয়ে করিস তাহলে তো পুরো শহরের ছেলেরা ভয় পাবে। ফাজলামো করিস না তো, আমি তো ভয়ে বাসা থেকে বের হতে পারছি না। কি বলিস? তোরও তো নিজেরও পাওয়ারের অভাব নেই, আর নাই পাউন্ডের অভাব। তুই কি করে জানিস? আমার পাউন্ড আর আমাদের অনেক পাওয়ার আছে, আর আমি তোকে কখনো এই বিষয়ে কোনো কথা বলিনি। আকাশ এখন কি বলবে কিছুই বুঝতে পারছে না। আরে তুই তো বললি তোর বাবার অনেক পাউন্ড, আর তুই যে গাড়ি করে আসিস ওটারও তো অনেক দাম। আর যাদের কাছে অনেক পাউন্ড আছে তাদের পাওয়ারও থাকবে না, তা কি করে হয়? তবু আমি এই বাসা থেকে বের হব না কয়েকদিন। তুই একা একা ভার্সিটিতে যাইস, আর পারলে সাথে সাথে আড্ডা দিস। আচ্ছা, আমি ভার্সিটিতে গেলে তোকে জানাবো। আর আমি একটা জায়গায় যাচ্ছি, কাল হয়তো আমিও ভার্সিটি আসতে পারবো না।
ঠিক আছে, আমার অনেক টেনশন হচ্ছে। ভার্সিটিতে আসলে কথা হবে। কথা শেষ করে আকাশ বের হয়ে যায়। অন্যদিকে আজ রাতে এয়ারপোর্ট থেকে একটা লোক বের হয়ে আসবে। সে এই দেশের সবচেয়ে একটা বড় কোম্পানির সাথে ব্যবসা সংক্রান্ত কথা বলার জন্য। সেই জন্য ওনার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য এই লোকের সিকিউরিটি দেওয়া হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো ওই লোকটা এখনো পর্যন্ত বের হয়ে আসলো না। সেই জন্য কিছু লোক ভেতরে গিয়ে জানতে পারে ওই লোকটা প্লেন থেকে নামার পর আর ওখানে দেখা যায়নি। অন্যদিকে এসে ওর বড় অফিসারের কাছে আসে। স্যার, ওই লোকটার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। ওই লোকটা মোটেও ভালো না, কেননা ওই লোকটার উপরে আগে 5টা কেস ছিল, কিন্তু টাকা চোরে ওই লোকটা সবগুলো কেস বন্ধ করে দেয়। আর লোকটা বাংলাদেশি। তাহলে তো তোমার কথাই ঠিক, একে এই লোকটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে। তাহলে তো এই লোকটাকে যে করেই হোক আমাদের বাঁচাতে হবে। কিন্তু স্যার। কিন্তু কি? তাড়াতাড়ি বলো, সময় নেই। স্যার, বলার চেয়ে আপনি নিজেই টিভিতে দেখে নিন। তাহলে তাড়াতাড়ি টিভি অন করো। এসে টিভি অন করলেই ওখানে দেখাচ্ছে আজ রাত বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী লন্ডন ব্যবসা করার জন্য আছে, কিন্তু উনি প্লেন থেকে নেমে আর এয়ারপোর্ট থেকে বের হয়নি। কয়েকটা ঘন্টা পার হয়ে যাওয়ার পর পুলিশের ওই ব্যবসায়ীদের ওপর সন্দেহ হওয়ায় ওনারা এয়ারপোর্টের ভিতরে চলে যায়। আর ওখানে গিয়ে ওনারা কাউকে দেখতে পেল না। ওখানে অনেক খোঁজাখুঁজির পরও ওনাকে পাওয়া যায়নি। আর পুলিশ এই ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে, এখনও কাউকে ধরতে পারেনি। কিন্তু পুলিশের সন্দেহ একের লোক এই কাজ করেছে, কিন্তু এর কোনো প্রমাণ ওনারা হাতে পায়নি। এদিকে জাফর খান তো টেবিলে বাড়ি দিয়ে বলে ওঠে, ওই একে এত বড় সাহস আমার লোকদের কিডন্যাপ করে নিয়ে যাস, ওকে তো আমি ছাড়বো না। যে করে হোক একের কাছ থেকে ওই লোকটাকে তোরা উদ্ধার কর। জাফরের কথা শুনে ওখানে থেকে কিছু লোক বের হয়ে যায়। একে তুই কাজটা ঠিক করলি না, তুই ধীরে ধীরে আমার সবগুলো লোকদের মেরে ফেলছিস। আমি শুধুমাত্র একবার তো দুর্বল জায়গা খুঁজে পাই, তাহলে তোকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। তখন আমিও দেখব কি করে তুই আমার থেকে রেহাই পাস। তখনই জাফরের কাছে একটা পুলিশ আসে। আপনার জন্য একটা খবর এনেছি। রাখ তোর খবর। একে 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 আমার সবগুলো লোককে খুঁজে মেরে ফেলছে, আর তুই কি করছিস? তোরা ওকে এখনো খুঁজে বের করতে পারলি না? বস, ওকে খোঁজা এত সহজ নয়, আর না ওর কাছে যাওয়া। তবে ওর আজকে একটা ভিডিও দিয়েছিল, আর ওখানে বলেছিল একটা মেয়েকে নাকি ভালোবাসে। আমরা যদি ওই মেয়েটাকে একবার হাতের কাছে পাই তাহলে একে ধরতে আমাদের একদম সুবিধা হবে। আরে গাদা, এটা ছিল একের চাল। ও এই মেয়েটির কথা বলে সবাইকে মেয়েটিকে খোঁজার পিছনে লাগিয়ে দিয়েছিল, আর ওই এই সুযোগে ওই লোকটাকে ধরে নিয়ে যায়। তাহলে এখন উপায় কি? আমার লোক ওকে খুঁজতে বের হয়েছে, তুই ওদের গিয়ে সাহায্য কর। এদিকে লোককে চেয়ারের সাথে বেঁধে রেখেছে। লোকটা এখনো জ্ঞান ফিরেনি। কিছুক্ষণ পর লোকটার জ্ঞান ফিরে ফিরে সামনে তাকিয়ে দেখে কালো পোশাক পরা একজন ওর সামনে দাঁড়িয়ে আছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি দোষ করেছি আমি? আমাকে যেতে দিন প্লিজ। তোকে যেতে দিব, তবে তার আগে তোকে কিছু একটা কাজ করতে হবে। আমি সব কাজ করে দিব, শুধু আমাকে ছেড়ে দিন। এই ল্যাপটপের মাধ্যমে তোর যতগুলো অ্যাকাউন্ট, যত টাকা আছে তা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলি তোকে ছেড়ে দিব। রাকিব আর দেরি করলো না, ওর যত অ্যাকাউন্ট আছে সব টাকা একের অ্যাকাউন্টে দিয়ে দিল। তাও 80 কোটি টাকার মতো হবে। এবার আমাকে ছেড়ে দিন। যা, তোকে ছেড়ে দিলাম। একে কি সত্যি সত্যি ছেড়ে দিবেন? হ্যাঁ, তোরা এটাকে যেখান থেকে তুলে এনেছিস ওখানে আবার রেখে দিয়ে আয়, সাথে ওর মোবাইলটা ওখানে গেলে দিয়ে দিবি। ঠিক আছে বস। এদিকে ওরা কেউ একের চাল ধরতে পারেনি। হয়তো আপনারাও না, চিন্তা করবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। এদিকে লোকটিকে আবার এয়ারপোর্টে নিয়ে চলে আসে। এদিকে লোকটি ছাড়া পেয়ে জাফরকে কল দেয়, আর জাফরের লোক এয়ারপোর্টে এসে রাকিবকে নিয়ে চলে যায় ওদের আস্তানায়। বলো রাকিব, তোমাকে কিডন্যাপ করেছিল কে? একের লোক, কিন্তু ওরা আমাকে ছেড়ে কেন দিল তাই তো বুঝলাম না। আমি বলছি, ওরা তোমার মাধ্যমে আমার কাছে আসতে চেয়েছিল, কিন্তু তা এত সোজা নয়, কারণ এই জায়গার আশেপাশে কোনো ফোন কাজ করবে না। এখানে শুধুমাত্র ওয়াকিটকি কাজ করে, কারণ নয়তো পুলিশও এই জায়গার খোঁজ পেয়ে যাবে সেজন্য। রাশেদ, দেখো তো রাকিবের ফোনের লোকেশনটা বের করো। বস, রাকিবের ফোনের লোকেশন বের করতে পারছি না, কেননা সে আধা ঘন্টা ধরে ওর ফোন বন্ধ পাচ্ছি। আর ওর লোকেশন যে জায়গায় গিয়ে অফ হয়ে গিয়েছিল, আমরা ওখানে লোক পাঠিয়েছি, কিন্তু সেখানে আশেপাশে কোনো ঘর নেই, তাই আমাদের কিছু করার ছিল না। আর
আচ্ছা তোমরা থাকো, আমি গেলাম। আর রাকিব গিয়ে আমাদের দেশে মেরে কোনো লাভ নেই, কেননা ওকে মারবো ওর দেশে গিয়ে, তাহলে বুঝতে পারবি একের ক্ষমতা কতটুকু। ঠিক আছে বস। একে ওখান থেকে চলে যায়। অন্যদিকে পরের দিন সকালে ঈশার ঘুম থেকে উঠে ওর ভাইয়ের রুমে যায়, কিন্তু ওখানে আকাশকে না দেখতে পেয়ে কল দেয়। ভাইয়া কোথায় তুই? আমি আছি একটু কাজে। তোর কি মনে নেই আমি কি বলেছিলাম? আমার সব মনে আছে, তুই কোনো কিছু চিন্তা করিস না। তুই কলেজে গিয়ে আমাকে পাবি ওখানে। তাই যেন হয়, নয়তো খবর আছে, বলে দিলাম। ঠিক আছে বোন, আমি ওখানেই থাকবো। এদিকে ঈশা রেডি হয়ে চলে যায়। অন্যদিকে আকাশ কলেজে এসে হাজির হয়। আকাশকে দেখে কলেজের অনেক মেয়ে এসে ঘিরে দাঁড়ায়। অনেকেই তো বলতে থাকে, আপনি তো ওই ছেলেটাই যে ওই দিন অনেকগুলোকে মেরেছে। সত্যি তো? তা আজকে কি কাউকে মারতে এসেছেন নাকি? না, আসলে আমার বোন আসতে বলেছিল, ওর জন্যই আসছি। কি বলেন? তা আপনার বোনের সাথে আমার পরিচয় করে দিবেন তো? আগে ও আসুক, তারপর পরিচয় করিয়ে দিব। তাহলে আমরা একটু এই দিকটাই গিয়ে বসি। হ্যাঁ বলেন। ওহ, আসা অবধি না হয় আপনাদের সাথে আড্ডা দিই, কিন্তু কেউ কিছু বলবে না তো? আরে না, কেউ কিছু বলবে না। আর আপনার সাথে লাগতে এখানে কেউই আসবে না। কি বলেন, একদিনে এসে এত ফেমাস হয়ে গেলাম? অবশ্যই অনেক ফেমাস হলেন। দেখেছেন না সবাই কেমন করে আপনাকে দেখছে। ওদের কথায় আকাশ চারিদিকে একটু তাকায়। সত্যিই তো, সবাই তো দেখছি আমাকেই দেখছে। কি ভাবছেন? কিছু না, আমার বোনটা কেন দেরি করছে বুঝতে পারছি না। এদিকে কলেজে একটা গাড়ি ঢুকলো। ওখান থেকে ঈশা নেমে কলেজের চারপাশে ওর ভাইকে খুঁজতে লাগলো, কিন্তু এখনো দেখছে না। কিন্তু ঈশা ওর বান্ধবীদের দেখে ওইদিকে আসতে থাকে। ঈশা ওদের কাছে আসে। কিরে, এই ভাইয়াটা কে? তোকে বলেছিলাম না কেউ একজন সেই দিন রকিকে মেরেছিল, উনি সেই ব্যক্তি। কথাটা বলেই ঈশা এবার তাকায় ছেলেটার দিকে। এদিকে আকাশও পিছন ফিরে তাকায়। ঈশা, তুই এখানে? ভাইয়া তুই এখানে, তাও আবার আমার বান্ধবীদের সাথে? আমি কি জানতাম এরা তোর বান্ধবী? আমি তো এখানে আসার পর থেকে এরা আমাকে এখানে বসিয়ে রেখেছি। ওরা বললো আর তুই বসে গেলি? কি করব, তুই কখন আসবি তার কোনো ঠিক নেই, তাই আমিও ভাবলাম কেউ থাকলে একটু সময় কাটবে। এদিকে ঈশার বান্ধবীগুলো একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে আর চোখের ইশারায় কি যেন বলছে। এই শোন, তোদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার একমাত্র ভাই। আর ভাইয়া এরা হচ্ছে। থাক ঈশা, আমরা আগে পরিচয় হয়ে নিয়েছি। তাহলে ওই কথাগুলো কি বলেছিস? কোন কথাগুলোর কথা বলছিস? ওই যে ওই দিন যে বললি ওই কথাগুলো, তোরা আমার। এদিকে সীমার হাত দুটো জোর করে ঈশাকে চুপ থাকতে বলে, তাই ঈশাও চুপ হয়ে যায়। এভাবে ওরা কথা বলতে থাকে। তখন কলেজে আরেকটি গাড়ি ঢোকে, তাও সব বকাটে ছেলের। কেউ কেউ তো মদের বোতল নিয়ে ঢুকে গিয়েছে কলেজে। দেখেছেন, এদের জন্য আমাদের কলেজে আসাটা বেকার হয়ে যায়। বড় লোকের বকাটে সব ছেলে। তো তোমরা প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করলেই তো হয়। লাভ নেই এতে, কারণ ওদের স্যার কিছু বললেও এরা শোনে না, আর এখান থেকে বের করে দিলেও এরা মানবে না। স্যারকে ধমকে আবার এখানে চলে আসবো, উল্টো যারা কমপ্লেন করবে তাদের বিরক্ত করবে। তাহলে এই নিয়ে তো পুলিশে কমপ্লেন করলেই তো হয়। আমার বাবা পুলিশ হয়েও এদের কিছু করতে পারছে না, কারণ বাবা কিছু বললে এরা বাবাকে হুমকি দেয়। যদি এরা কিছু বলে তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে। বাকিটা বলতে গিয়েও বলতে পারলো না লজ্জায়। ঈশা, তুই এমন পরিস্থিতিতে এখানে পড়বি কি করি? ভাইয়া আমি তো বডিগার্ড নিয়ে আসি, সেই জন্য ওরা আমাকে কিছু বলে না, কিন্তু ওদের খুব পচায়। তাহলে ওদের সাথে একটা ব্যবস্থা করতে হবে। ওই যে ওরা এদিকে আসতেছে। ওই ছেলেগুলো ওদের কাছে আসে। কিরে, আমরা থাকতে বাইরে থেকে ছেলে ধরে আনলি? ওই ছেলেটা যা পারবে আমরা কি তা পারবো না? দেখছেন কত বাজে কথা বলছে। আকাশ এবার উঠে দাঁড়ায়। দে ভাই, তুই যা বলেছিস তাই ঠিক। আমি যা পারবো তা হয়তো তোরা পারবি না, সেজন্য আমার এখানে আসা। আর আমি এখন তোদের সাথে কি করব তা হয়তো তোরাও জানিস না। তাই নাকি? তো কি করবি তুই আমাদের সাথে? মনে রাখিস তুই মাত্র একজন, আর আমাদের দেখ এখানে আমরা 12 জন, আর তুই বাইরের ছেলে আর আমরা কলেজের। মার খেয়ে গেলে কি এসব বায়োডাটা সবাইকে বলিস নাকি? জানি তুই ওই দিন রকিকে মেরেছিস, আর তুই রকি আর আমাকে এক ভাবিস না, বুঝলি? তাহলে রকির চেয়ে তোকে একটু বেশি কেলাবো। আমাকে খেলাবি? তুই আমার পরিচয় জানিস? কথাটা বলার আগেই আকাশ একটা ঘুষি মেরে রবিনের দাঁত কয়েকটা ভেঙে দেয়, আর ওর সাথে ছেলেগুলোকেও মারতে থাকে। আর অনেকেই তার ভিডিও করে রাখে। এইদিকে এদের সবাইকে মোটামুটি অনেকটাই মেরে আকাশ একটা গাড়ির ওপরে গিয়ে বসে। যাকে ডাকার হয়ে ডাকতে পারিস, দেখি তোদের এখান থেকে কে বাঁচাই। রবিন ফোন বের করে কাকে কল দেয়। আর 10 মিনিটের মধ্যেই কলেজে এক গাড়ি পুলিশ আসে।
এদিকে পুলিশ আসার আগেই আকাশ ওদের কয়েকটাকে অনেক মারে, সাথে রবিনকেও। পুলিশ গাড়ি থেকে নেমে রবিনের কাছে যায় আর বাকি কনস্টেবল রবিনের সাথে থাকা বাকি ছেলেগুলোকে ওঠায়। তোর গায়ে হাত দিল কে? রবিন হাত দিয়ে ইশারা করে আকাশকে দেখিয়ে দেয়। তবে এতে করে পুলিশ অফিসার রেগে গিয়ে আকাশের কলার ধরে গাড়ির উপর থেকে নামায়। তার সাহস কি করে হয় আমার ভাইয়ের গায়ে হাত দেওয়ার? আপনার ভাই আমার বোনকে বাজেভাবে টেস্ট করেছে, সাথে ওর বান্ধবীদের সেজন্য মেরেছি। কি তোর এত বড় সাহস? আমার আদরের ছোট ভাইকে মারার সাহস? তোকে দেখে দেব আজ থানায় গিয়ে। তোর শরীরের হাড় গোড় সব ভেঙে তোকে ভিক্ষা করার মতো অবস্থা করে দেব, আর তোর বোনকে আমার ভাইয়ের কাছে এনে দেব। আকাশে কিছু বলাতেই একটু রাগ হয়নি, কিন্তু ওর বোন খারাপভাবে ইঙ্গিত করাতে আকাশ পুলিশটির মুখে একটা ঘুষি দেয়। ঘুষির জোরে পুলিশ অফিসার একটু দূরে গিয়ে পড়ে। তোর এত বড় সাহস? শেষমেশ কিনা একজন পুলিশের গায়ে হাত, আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাগুলো বলেই পুলিশ সবগুলো আকাশের মারার জন্য আসছে, আর আকাশও ওদের মারতে থাকে। ওই সময় একটা কনস্টেবল কন্ট্রোল রুমে কল দিয়ে আরো কয়েকটি গাড়ি পুলিশকে আসতে বলে। 10 মিনিটের মধ্যেই ওখানে আরো 2টা গাড়ি পুলিশ আসে, সাথে আরো উচ্চ কর্মকর্তা আসে। আকাশ যাদের মেরেছে ওদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, আর বাকি পুলিশগুলো আকাশকে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়ে আছে। কনস্টেবল, এই ছেলেটিকে গ্রেপ্তার করো। কনস্টেবল আকাশকে গ্রেপ্তার করে সাথে থানায় নিয়ে আসে। তাদের পিছু পিছু ঈশা ও বান্ধবীদের নিয়ে আসে। এদিকে ইন্সপেক্টর আকাশকে জিজ্ঞাসা করার জন্য একটা রুমের ভিতরে নিয়ে আসে। আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি জানতে পারি? কারণ জানতে চাস? কলেজের সবার সামনে একজন সাব ইন্সপেক্টরের গায়ে হাত, তার সাথে 8 জন সিপাই, তার সাথে বলে তো শেষ করা যাবে না। তবে যাই করছিস, পুলিশের গায়ে হাত দিয়ে অনেক বড় ভুল করেছিস। পুলিশের কথা শুনে আকাশ হাসতে থাকে। আকাশকে এভাবে হাসতে দেখে ইন্সপেক্টর আবারও জিজ্ঞাসা করে, কিরে, তোর কথা কানে যাচ্ছে না কি বলছি? আমার কোনো দোষ নেই। আপনার থানার সাব ইন্সপেক্টর ভাই আমার বোন ওর বান্ধবীদের বাজে কথা বলেছে, সেই জন্য আমি ওকে মারি, আর ওরাও আমাকে। এর ভিতরে ওর ভাইকে কল দেয়, আর এখান থেকে ওর ভাই যায়, আর উনি সবটা যেন আমাকে মারে, যার জন্য আমি ওনাকেও রেহাই দিইনি। এখন যদি আমি তোকে মারি তাহলে তুইও কি আমাকে মারবি? দরকার হলে মারবো, তা বেশি কথা বলবো না। আমাকে এখান থেকে যেতে দিন, না হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে। ভুলে যাবি না, এটা আমার থানা, এখানে আমার কথাই শেষ কথা। কলারটা ছাড়, না হয়তো তোর জন্য ভালো হবে না, বলে দিলাম। ইন্সপেক্টর আকাশকে মারতেই যাবে, তার আগে আকাশ ইন্সপেক্টরের হাত ধরে ফেলে। ভুল করছেন, হাত আমারও আছে, আর আমিও চালাতে পারি। এদিকে ঈশা ওর বান্ধবীদের নিয়ে বসে আছে থানার বাইরে, কারণ পুলিশ কাউকেই ভিতরে ঢুকতে দিচ্ছে না। সেই জন্য ঈশা ওর বাবাকে কল দেয়, আর আজকে কি হয়েছে না হয়েছে সব কথাই বলতে থাকে, আর বলা শেষ হলে কল কেটে দেয়। তোর এত বড় সাহস, আমার হাত ধরলি? যেই সিপাই গিয়ে ডাকবে আকাশকে লকআপে নিয়ে যাওয়ার জন্য, তখনই কল আসে থানায়, আর ইন্সপেক্টর কথা বলে কল কেটে দেয়, সাথে আকাশকে ছেড়ে দেয়। আর আকাশ চলে যাচ্ছে, তখনই ইন্সপেক্টর যেতে যেতে বলে, আজকে তো রেহাই পেয়ে গেলি, কিন্তু এরপর দেখবো কি করে রেহাই পাস। ইন্সপেক্টরের কথায় আকাশ একটা মুচকি হাসি দিয়ে থানার বাইরে চলে আসে। ওখানে ঈশা ওর বান্ধবীদের দেখতে পায়। আকাশকে দেখেই ঈশা দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এখন চল বাসায় যাব। হ্যাঁ চল। সাথেই ঈশা ওর বান্ধবীদের উঠতে বলে, আর ওরা গাড়িতে উঠে গেলে আকাশ ড্রাইভ করছে আর ওদেরকে কলেজে নামিয়ে দেয়, কারণ এতে করে ওরা নিজেদের গাড়ি নিয়ে বাড়িতে চলে যাবে। আর আকাশ ঈশাকে নিয়ে বাড়ি চলে আসে। ঈশা, আজকের ঘটনা আম্মুকে বলার প্রয়োজন নেই। ঠিক আছে ভাইয়া। আকাশ ফ্রেশ হতে যাওয়ার আগে ওর আম্মুকে খাবার দিতে বলে। আকাশ ফ্রেশ হতে চলে যায়, আর আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে, সাথে ঈশাও চলে এসেছে। আকাশের আম্মু খাবার দিলে আকাশ খাবার খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। আর এদিকে ইরা নিজের রুমে বসে আছে আর ভাবছে, আমাদের এত পাওয়ার থাকতে আমি কি না ওই একের ভয়ে চুপসে ঘরে বসে থাকবো? তা কখনোই হবে না। আমি কাল থেকে ভার্সিটিতে যাব, তবে বডিগার্ড নিয়ে যাব। তারপর দেখব ওই একের বাচ্চা কি করে আমাকে নিয়ে যায়। আর ওখানে তো আকাশও থাকবে। তাছাড়া আকাশ মারপিট জানে, ওই আমাকে বাঁচাতে পারবে। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে চলে এসেছে। এখানে আকাশ ইরাকে দেখতে পায়, সাথে সাজও বসে আছে, আর কিছুটা দূরে 6 জন বডিগার্ড দাঁড়িয়ে আছে। তাই আকাশ যেই ইরার কাছে যেতে চাইবে, তখনই গার্ডগুলো আকাশের পথ আটকে দাঁড়ায়। ওকে আসতে দাও, আমার ফ্রেন্ডও। ইরার কথাই ওরা আকাশের পথ থেকে সরে দাঁড়ায়। আকাশ এসে ওদের সাথে হাত মেলায়। কি রে, তুই না বললি কয়েক সপ্তাহ আসবি না?
তাহলে তুই কেন এসেছিস? কি তুই ভার্সিটিতে কেন আসবি না বলেছিলি? আমি বলছি কি কারণে। যখনই আকাশ বলতে যাবে বাকি কথা তখনই ইরা আকাশের মুখে হাত দেয়, আর তখনই আকাশ ইরার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে ইরাও। আর এই সব দেখে সাজের অনেকটাই গা জ্বলে ওঠে। সেই জন্য সাজ বলে, তোরা কি একজন আরেকজনকে এভাবে দেখতেই থাকবি না কিছু বলবি? না সাজ, তেমন কিছু হয়নি। আমি এমনি বলেছিলাম আসবো না। আসলে আব্বু বলেছিল কয়েকদিন ব্যবসা দেখতে, সেজন্য ওকে বলেছি আসবো না ভার্সিটিতে। কিন্তু পরে আব্বুকে অনেক বুঝিয়ে আসছি। তাহলে বডিগার্ড কেন? আসলে অনেকে বিরক্ত করে আর আব্বুর অনেক শত্রু, সেজন্য আমাকে বলেছে বডিগার্ড নিয়ে ঘোরাফেরা করার জন্য, তো ভার্সিটিতে আসতে দিবে না নয়তো। এবার ব্যাপারটা বুঝলাম, কিন্তু আকাশ তো মনে হয় অন্য কথা বলতে চেয়েছিল। আরে না, আমিও এটাই বলতাম, কিন্তু তুই তো জানিস না আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। তোদের একটা হেল্প লাগবে আমার, করতে পারলে 3 জনে মিলে পার্টি করব। কি হেল্প করতে হবে? কোনো ছেলে খোঁজা লাগবে নাকি? হ্যাঁ, তেমন কিছু না। তোদের মধ্যে টিকটক ইউজ করস কে কে? আমি এসব ব্যবহার করার সময়ই তো পাই না। আমিও এসব ব্যবহার করি না, কিন্তু তুই হঠাৎ করে জানতে চাইছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? অনেক বড় সমস্যা। তোরা তো একে নাম শুনেছিস। একে ওর আইডি থেকে বলেছিল ও নাকি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। একের কথা শুনে ইরার ঢেক উঠতে লাগলো। সেই জন্য আকাশ ওকে পানি খাওয়ায়। ঠিক আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। তুই কি যেন বলছিলি? বলছিলাম একে যে মেয়েকে ভালোবাসে ওই মেয়েটাকে খুঁজতে সাহায্য করতে পারবি? কথাটা বলায় আকাশ ইরার মুখের দিকে তাকায়, আর ইরা আকাশকে ইশারায় না করে। কিরে চুপ করে আছিস কেন? আচ্ছা, আমরা কি করে জানবো একে কোন মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েকে খুঁজে আমি কি করব? তোরা বুঝতে পারছিস না, আমার খুবই দরকার ছিল। তোরা কথা বল, আমি বাসায় যাব। আকাশ ভালো করেই জানে ইরা কেন বাসায় যেতে চাইছে, তাই আকাশ কোনো বাধা দেয়নি। ইরা চলে যাওয়ার পিছনে সাজও চলে যায়, আর ওরা দুজনে চলে যাওয়ায় আকাশও চলে যায়। এদিকে বড় অফিসার এসএকে ডাক দেয়, তাই এসে বড় অফিসারের কাছে যায়। স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তোমাকে যে কারণে ডেকেছি ওই কথাটা হলো, তোমাকে যে বলেছি একে যে মেয়েটিকে পছন্দ করে তার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমাকে আর খোঁজ লাগাতে হবে না। যে আমাকে জানিয়েছে মেয়েটার ব্যাপারে, আর এও বলেছে একে শুধুমাত্র টিকটক ভিডিওতে বলেছে, কিন্তু রিয়েল লাইফে একে আজ পর্যন্ত ওই মেয়েটার সাথে না কথা বলেছে, না ওর সাথে কথা বলার প্রয়োজন মনে করেছে। তাই তুমি একের দিকে ফলো করো। কিন্তু যে কি করে জানলো? তোমাকে আমি আগে বলেছি ও তোমার থেকে চালাক, আর ও আমাকে বলেছে, তাই তুমি একে ফলো করো। ওকে স্যার, কিন্তু আমি এখন এই নামের মেয়েটিকে খুঁজে পেলাম না। তুমি তোমার কাজ করো। এসে ওখানে থেকে যায় আর নিজের কাজ করতে থাকে। আর এদিকে আকাশ নিজের রুমে এসে ভাবতে থাকে। তখনই আকাশের কল আসে। কল রিসিভ করে আকাশ বের হয়ে যায়। এদিকে ইন্সপেক্টর থানা ছেড়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে। তখনই পথে একটা গাড়ি দেখে পড়ে আছে রাস্তা আটকে। ইন্সপেক্টর হর্ন বাজায়, কিন্তু গাড়ি থেকে কেউ না নামায়। ইন্সপেক্টর গাড়ি থেকে নেমে ওই গাড়িটির কাছে যেতেই কয়েকজন মাস্ক পরা লোক ইন্সপেক্টরের সামনে দাঁড়ায়। বন্দুক বের করে বলে, এই কে তোরা? আমরা একের লোক, আর তোকে তুলে নিয়ে যেতে এসেছি। একের কথা শুনে ইন্সপেক্টর ভয় পেয়ে যায়, কারণ এই শহরে সবাই মোটামুটি একে সম্পর্কে খুব ভালো করেই জানে। দেখুন, আমি তো কোনো ক্ষতি করিনি। একে তাহলে আমাকে কেন তুলে নিয়ে যাবেন? তোকে কৈফত দিতে রাজি না। আমাদের সাথে ভালো আয়, নয়তো মেরে নিয়ে যাব। প্লিজ আমাকে জানে মারবেন না। এদিকে অন্তর এই ইন্সপেক্টরকে ধরে নিয়ে আসে একের সামনে। একে মুখের মাস্ক পরে বসে আছে একটা চেয়ারে, আর ইন্সপেক্টর হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমার ক্ষতি করার মতো ওই ক্ষমতা এখনো তোর হয়নি। তাহলে আমাকে এখানে কেন এনেছেন? তুই অন্যায়ভাবে অনেক ছেলেকে মেরেছিস। তোরা নিজেদের ভাইদের কলেজে ভার্সিটি পাঠিয়ে মেয়েদের টিস করে, আর বিচার দিলে কি করিস তোরা? উল্টো ওদের থানায় নিয়ে আসিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন প্লিজ। মাফ করে দিব? আর এরপর থেকে এমনটা হতে দেখেছি তাহলে কিন্তু আর বেঁচে থাকবে না কখনো। অন্তর, একে যেখান থেকে এনেছিস ওখানে দিয়ে আয়, তবে দিয়ে আসার আগে একটু যত্ন করিস। একে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ, ইরা ও সাজ ওরা তিনজন ভার্সিটিতে চলে আসে। এসে ওরা আড্ডা আর ক্লাস করতে থাকে। একদিকে টিকটকে একটা ভিডিও আসে যা সাজ ওদের দেখায়। এই দেখ, গতকাল রাতে থানায় ইন্সপেক্টরকে নিয়ে গিয়ে মারে একের লোক।
আর কি জন্য মেরেছে তাও কিন্তু বলতে থাকে। আচ্ছা এইসব দেখে আমরা কি করব বলতো? কি করব মানে? ধরতে হবে এই একে। আচ্ছা তুই এভাবে একের পিছনে কেন পড়ে আছিস বলতো? ওই দিন তো একে কোনো মেয়েকে পছন্দ করে তা জানতে চেয়েছিস, আজকে আবার ওই সব? তোর মতলবটা কি বলতো আমায় একটু? এইদিকে আকাশের কথা শুনে সাজ একটু চিন্তিত ভাব নিয়ে, আরে আমি তো এমনি এমনি বলেছি। ঠিক আছে, তাহলে অনেক কথা হয়েছে, এবার বাসায় ফিরতে হবে, অনেক কাজ আছে, তার সাথে ঈশাকেও বাসায় নিতে হবে। এই ঈশাকে আর ওকে তুই কেন যাবি? আরে ভুলে গেলি, ঈশা আমার ছোট বোন। ও, এই একের টেনশনে সব ভুলে গেছি। তবুও ভালো, একে বিয়ে করলে সবাই তোকে ভয় পাবে, আর তখন তো তোকে কেউ দেখতেই পাবে না। যাকে কখনো দেখিনি তার সম্পর্কে ভাবার কোনো ইচ্ছে নেই আমার। ওদের সম্পর্কে কথা না বলে চুপ থাক, আর শোন, তোমরা থাকলে থাকতে পারিস, আমি যাই। আমিও যাব তোর সাথে। আমার কাজ আছে, সেজন্য আমি আর আসছি না, তোরা না হয় যা। এদিকে আকাশ ইরাকে নিয়ে ঈশার কলেজে যায়। ওখানে দেখে ওই দিনের ছেলেগুলো আজকেও দাঁড়িয়ে আছে। ওরা আকাশকে দেখে চিনে ফেলে, সেই জন্য আকাশকে ডাকে রবিনে। ওই হিরো, এই দিকে আয়। এক একদিন একটা একটা মেয়ে নিয়ে এভাবে ঘুরতে পারিস কিভাবে? তা কি তোদের বলতে হবে? ওই দিনের কথাগুলো কি ভুলে গেছিস? আমার সব কথাই মনে আছে, এখন মনে হচ্ছে তোদেরও তা বোঝাতে হবে। ওই দিন এত মার খেয়েও তোদের যখন শিক্ষা হয়নি, তখন বাকি দিনে আর কখনোই হবে না। এই একদম হিরোগিরি দেখাবি না। আজকে তোকে যদি না মেরে হসপিটালে ভর্তি করেছি, তাহলে আমার নাম রবিন না। এদের কথার মধ্যে দিয়েই ঈশা চলে এসেছে। তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? এর সাথে ওই দিনের কিছু হিসেব বাকি আছে, ওইগুলো শেষ করব, তারপর তুই ইরাকে নিয়ে একটু সাইডে দাঁড়া, আমি এদের ব্যবস্থা করে আসতেছি। কথাগুলো বলেই আকাশ আর রবিনের মধ্যেই মারামারি হতে থাকে। একদিক দিয়ে রবিন আকাশকে মারছে আর আকাশ রবিনকে। তার সাথেই রবিনের সাথে থাকা ছেলেগুলো আকাশকে মারার জন্য আসে। আকাশ ওদের মধ্যে থেকেই ওদের মারতে থাকে, সাথে আকাশও কিছু মার খায়। আকাশ মার খাওয়ার চেয়ে মার বেশি দিয়েছে। ওদের সাথে মারামারি করার সময় রবিন আকাশকে গুলি করে, আর গুলি আকাশের হাতের মাংস ছুঁয়ে বের হয়ে যায়। ওইদিকে আকাশের হাত থেকে রক্ত পড়তে থাকে, আর ঈশা ও ইরা দৌড়ে আকাশের কাছে আসে। কিন্তু রবিন আকাশের কাছে এসে মারতে যাবে, তার আগেই আকাশ রবিনের মাথায় বাড়ি দেয়। আর রবিন পড়ে গেলে ঈশা ও ইরা ওরা দুজনেই আকাশকে নিয়ে হসপিটালে যায়। ডক্টর আকাশকে চেক করে দেখতে থাকে। কিছু তো বলেন ডক্টর। চিন্তার কোনো কারণ নেই, গুলি বের হয়ে গিয়েছে, এখন শুধু সেলাই করে দিলেই ঠিক হয়ে যাবে। আর আপনারা ওনার জন্য এক ব্যাগ রক্তের ব্যবস্থা করুন, কারণ অনেকটা রক্ত বের হয়ে গিয়েছে। তাহলে রক্তের ব্যবস্থা করুন। আমাদের এখানে বর্তমানে রক্ত নেই, তাই আপনাদের রক্তের ব্যবস্থা করতে হবে। ভাইয়ার রক্তের গ্রুপ এ পজিটিভ। তাহলে আমি রক্ত দিব। তাহলে তো ভালোই হয়। নার্স, ওনা থেকে আধা ব্যাগ রক্ত নাও তাড়াতাড়ি। ইরা রক্ত দিয়ে চলে যায়, আর অন্যদিকে ওদিকে ডক্টর আকাশের গুলি লাগা জায়গায় সেলাই করতে থাকে। ইরার রক্ত দেওয়া শেষ হয়ে গেলে নার্স রক্ত নিয়ে আসে, আর তা স্যালাইনের মাধ্যমে রক্ত আকাশের শরীরের ভেতরে দেয়। ডক্টর সেলাই শেষ করে আকাশকে বেডে শিফট করে দেয়। কয়েকজন ওয়ার্ড বয় আকাশকে একটা বেডে নিয়ে গিয়ে শুয়ে দেয়। ডক্টর, ভাইয়া কতদিন লাগবে সুস্থ হতে? 15 দিনের বেশি লাগবে, কারণ সেলাইগুলো শোকাতে একটু সময় লাগবে। তা এখন কি বাড়িতে নিয়ে যেতে পারবো? এখন না, 2-3 ঘন্টা পর না হয় নিয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ ডক্টর। তাহলে আপনারা বিল পাঠিয়ে দেন, আমি পরিশোধ করে দিচ্ছি। ডক্টর চলে যাওয়ার পর ইরা ঈশাকে জিজ্ঞাসা করে, কি বলেছে ডক্টর? কখন নিয়ে যেতে পারবো? ডক্টর তো বলল 2 থেকে 3 ঘন্টা পর। তো তোমার বাবা মা কেউ আসেনি এখন? তুমি কি কল দিয়ে ওনাদের আসতে বলনি? আসলে আমি বাড়িতে জানাইনি এখনো, সেই জন্য এখনো কেউ আসলো না। তাই আমি ভাইয়ার সাথেই থাকি, আর তোমার এখন রেস্টের প্রয়োজন, তাই তুমি না হয় বাসায় চলে যাও। আমি ভাইয়ার জ্ঞান ফিরলে একসাথে চলে যাব ভাইয়াকে নিয়ে। আরে আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের, তোমরা ভাইয়া ঠিক হলেই হবে। আর আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি আমার আসতে লেট হবে। তুমি আবার কোথায় যাবে এখন? কোথায় আবার? তোমাদের বাসায়। সেজন্যই তো মাকে কল দিয়ে বলবো যে আমার আসতে দেরি হবে। কিন্তু আমাদের মতো গরিবদের বাড়িতে তুমি কিছু সময় থাকবে কিভাবে? দেখো, এসব নিয়ে ভাবতে হবে না। এরই মধ্যে ডাক্তার নার্সকে নিয়ে বিল পাঠিয়ে দিয়েছে, আর বিল দেওয়ার জন্য ইরা নার্সকে নিয়ে নিচে চলে যায়। আসার সময় ইরাকে বলে, ইরাপু, তুমি ভাইয়ার কাছে থাকো,
আমি বিল মিটিয়ে দিয়ে আসি, আর ভাইয়ার জ্ঞান ফিরলে বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি আছি এখানে। ঈশা নিচে চলে যায় আর ইরা গিয়ে আকাশের পাশে বসে আর আকাশের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে ঈশা হসপিটালে বিল মিটিয়ে দিয়ে রুমে আসে আর দেখে ইরা আকাশের বুকে মাথা রেখে শুয়ে আছে। আর ইরাও কারোর আসার শব্দ টের পেয়ে বুক থেকে উঠে যায়। ঈশা, তুমি যা ভাবছো আসলে তা নয়। আমার মনে হলো আকাশ কিছু বলছিল, তাই আমি মাথার কাছে গিয়েছি তা শোনার জন্য। সত্যি কি কথা শুনতে গিয়েছে, যা নাকি অন্য কোনো ঘটনা? কি ভাবছো ঈশা? কিছু না, ভাবছি ভাইয়া আমাকে নিয়ে কত সমস্যাই না পড়ে, আমার জন্য শুধু শুধু মানাবাড়ি করে, এছাড়া আর কোনো কাজই করে না ভাইয়া। কি করবে, যেমন ভাই তার তেমন বোন। কিছু বলবে কি? ওই যে তোমার ভাইয়ের জ্ঞান ফিরেছে। এদিকে আকাশের জ্ঞান ফিরে আকাশ ইরা আর ঈশাকে দেখতে পায়। আকাশের জ্ঞান ফিরাতে ইরা ও ঈশা আকাশের ধরে হসপিটালের বাইরে নিয়ে আসে আর গাড়িতে বসিয়ে বাড়িতে নিয়ে আসে। ইরা গাড়ির দরজা খুলে বের হয়ে অনেকটা অবাক হয়ে তাকিয়ে আছে। ঈশা, তুমি কি ভুল ঠিকানায় চলে এসেছো নাকি? ভুল ঠিকানা হবে কেন? তাহলে কোথায় আসলাম? তুমি তো বলেছিলে তোমরা গরিব, কিন্তু এটা তো শাহজাহান চৌধুরীর বাড়ি আর এনাদের কোনো কিছুর অভাব নেই। উনি আমার বাবা। কি? উনি তোমার বাবা হলে তোমার ভাই এইভাবে চলে কেন? ভাইয়া আবার কোন ভাবে চললো? পরে বলবো, এখন গার্ডদের বলো ওকে ভেতরে নিয়ে যেতে। গার্ড লাগবে না, আমরা দুইজনে না হয় ধরে ভিতরে নিয়ে যাব। তাহলে আসো, গাড়ি থেকে নামাই। ইরা ও ঈশা মিলে আকাশকে গাড়ি থেকে নামায় আর গার্ডরা দেখে এদিকে আসতে গেলে ঈশা ইশারাই করে দেয় না আসার জন্য। সেই জন্য গার্ডরা নিজেদের জায়গায় চলে যায়। ওরা গাড়ি থেকে বের করলে আকাশ মাঝখানে আর বাকি দুই পাশে ওরা দুজন। কিন্তু ঈশা বুদ্ধি করে ইরাকে বলে, তুমি ভাইয়াকে ধরে নিয়ে আসো, আমি ভিতরে গিয়ে আমাকে ডেকে আনছি। কথাটা বলে ঈশা চলে যায় বাড়ির ভেতরে। আর এদিকে, ঈশা, আমি একা পারবো না। এই ঈশা, ঈশা। কিন্তু ইরা কথা শোনার আগে ঈশা বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু ইরা তো এভাবেই ফেসে গেছে, কি করবে? তাই কোনো উপায় না পেয়ে ইরা আকাশের হাত নিজের কাঁধে নেয় আর আরেক হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরে আস্তে আস্তে হেঁটে বাড়ির ভিতরে আসতে থাকে। এইদিকে দূর থেকে আকাশের এই অবস্থা দেখে আকাশের আম্মু গার্ডদের বলে, এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? দেখছো আমার ছেলেটা হাঁটতে পারছে না, আর তোমরা ওকে ধরার বদলে এখানে দাঁড়িয়ে আছো। আম্মু তুমি একটু চুপ করো তো, আমি ওদের বলেছি না আসতে। কেন, তুই দেখছিস না ওর কি অবস্থা হয়েছে? আম্মু ধর, তুমি যা বুঝবে না। আর যে মেয়েটি ভাইয়াকে নিয়ে আসছে ও হবে তোমার হবু বউ আর আমার একমাত্র ভাবি। কি বলছিস, সত্যি? আসলে আম্মু এই ব্যাপারে এখন ওকে কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? মনে থাকে যেন। এখন চলো ভাইয়াকে এখানে বসাই। ইরা বাড়ির ভেতরে নিয়ে আসলে ঈশা আর ওর আম্মু দুজনে আকাশকে ধরে সোফার উপর শুয়ে দেয়। কি হয়েছে ঈশা তোর ভাইয়ের? আম্মু, আমাকে কিছু ছেলে টিস করাতে ভাইয়া ওদের সাথে লাগতে গিয়ে হাতে গুলি লেগেছে, কিন্তু গুলি হাত ছুঁয়ে বের হয়ে গিয়েছে। সত্যি বলছি আম্মু। হেই, তোর জন্য আমার ছেলেটা বারবার নিজের বিপদ ডেকে আনছে। আমি কি করলাম? আমি কি বলেছি নাকি তোমার ছেলেকে ওদের মারার জন্য? সবটাই তো বুঝলাম, কিন্তু এই মেয়েটাকে, ওকে তো চিনলাম না। আম্মু উনি ভাইয়ার ক্লাসমেট। ভারী মিষ্টি মেয়ে তো। কি নাম তোমার মা? আন্টি, আমার নাম হচ্ছে ইরা রহমান, শফিকুল রহমানের একমাত্র মেয়ে। তোমার আব্বু তো আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসে। আম্মু তুমি কি এইসব বলবে না? ওকে কিছু খেতে দিবে। ভাইয়া এখন ঠিক আছে, এখানে কিছুক্ষণ শুয়ে থাকুক, পরে না হয় রুমে নিয়ে যাব। চলো ইরা, তোমাকে কিছু খাইয়ে দে। না আন্টি, আমি কিছু খাবো না, আর আমি চলে যাব এখন। কোথাও যেতে হবে না, তুমি দুপুরে আমাদের বাড়িতে খেয়ে তারপর যাবে, ঠিক আছে? কিন্তু আন্টি, না গেলে আব্বু অনেক চিন্তা করবে। দরকার পড়লে আমি তোমার আব্বুকে সবটা বলে দিব, তাই কোনো কিন্তু নয়, দুপুরেই খেয়েই তারপরে যাবে। ঠিক আছে আন্টি, আব্বুকে কল দিতে হবে না, আমি দুপুরে না হয় খেয়ে যাব। হেই তো লক্ষ্মী মেয়ে, ঈশা তুই ইরাকে আমাদের বাড়িতে আর আশেপাশে একটু ঘুরিয়ে দেখা। ঠিক আছে আম্মু, আমি তাহলে ওকে বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এরপর ঈশা ইরাকে বাড়িটা দেখাতে থাকে। বাড়িতে থাকা সবগুলো রুম দেখতে থাকে, সাথে বারান্দায় গিয়ে বাড়ির আশেপাশে সব দেখতে থাকে। সর্বশেষ নিয়ে আসে আকাশের রুমের সামনে। এই রুমটা কার ঈশা? এইটা তো ভাইয়ার রুম, আজকে তোমাকে ভাইয়ার রুমটা দেখাবো। তাহলে চলো। কথাটা বলে ইরাস যেই দরজা দিয়ে ঢুকতে যাবে, কিন্তু কিছু একটা বাধা দেয়।
যার জন্য ইরা ঢুকতে পারেনি। এটা কি হলো? আমি ঢুকতে কেন পারছি না? তোমাকে তো বলতেই ভুলে গিয়েছি, ভাইয়া রুমে আমি, বাবা, মা ছাড়া আর কেউ ঢুকতে পারে না। কেন পারে না? তুমি সরো, আমি দেখাচ্ছি। ঈশা দরজার সামনে যেতেই কাছের দেওয়ালটা সরে যায় আর ঈশা ইরাকে নিয়ে ভেতরে যায় আর পুরো রুমটা দেখতে থাকে। এদিকে ইরা তো রুম দেখে পুরোই অবাক, কেননা এটা রুম বললে ভুল হবে, মনে হচ্ছে একটা হল রুমের মতো হবে রুমটা। অনেক বড় এই রুমটা, যা অন্য সবগুলো রুমের থেকে আলাদা। আর রুমের সাথে বারান্দাও আছে, সাথে জিম স্পট। এরাই ঘুরে ঘুরে দেখতে থাকে। এদিকে দুপুর হয়ে যাওয়ায় ঈশা ইরাকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে আর ওনারা একসাথে বসে খাবার খায়। আকাশের আম্মু ইরাকে অনেকবার বলে আজকে রাতটা থেকে যেতে, কিন্তু ইরা রাজি হয়নি। সেই জন্য আকাশের আম্মু আর জোর করে না। এতে ইরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যায়। ইরা বের হওয়ার পর কিছু গার্ড আকাশকে ওর রুমে নিয়ে যায়। এদিকে আকাশ নিজের রুমে শুয়ে আছে। অন্যদিকে স্যার, আজকে কোনো ইনফরমেশন পাইনি। কি বলো, এভাবে চলতে থাকলে তো আমরা কখনো একে অবধি পৌঁছাতে পারবো না। স্যার, আমরা কি কারোর সাহায্য নিতে পারবো? এখানে কার সাহায্য নেবে তুমি? এই দুজনের সাহায্য নেওয়ার চেষ্টা করব, তাহলে মনে হয় অনেক সহজ হবে। সে যাই করো, তোমার পরিচয় যেন কেউ না জানে, তার দিকে খেয়াল রাখবে। অবশ্যই স্যার, আপনি চিন্তা করবেন না, ওরা আমার বন্ধু। আশা করি এমন কোনো সমস্যা কথাগুলোই বলেই এসে নিজের রুমে চলে যায়। অন্যদিকে রাত 12টা বাজে। ইরা শুয়ে আকাশের কথাই ভাবতে থাকে। আচ্ছা, আকাশ কি এখন ঠিক আছে না এখনো ঘুমাচ্ছে? আকাশের হাত নিজের কাঁধে নিয়ে হাঁটা আর তার সাথে নিজের একটা হাত দিয়ে আকাশকে জড়িয়ে ধরা কেমন একটা রোমান্টিক রোমান্টিক লাগছে। এসব ভাবতে থাকে ইরা, যার জন্য এখনো ঘুমাতে পারেনি ইরা। কিন্তু কি করবে, বারবার এই দৃশ্যই মনে পড়ে যায় ইরার সামনে। কিছুক্ষণ পর ইরার মোবাইলে একটা কল আসে, তাই কলটা রিসিভ করে। কে বলছেন? আর এত রাতেই বা কল কেন করছেন? আমি বলছি, আর এত রাতে কল করার কারণ আছে, সেজন্য কলটা করা। আপনি যে কারণেই কলটা করে থাকুন না কেন, আপনি কে? নামটা তো বলবেন। আমার নাম একে, আর মাফিয়ার জগতে সবাই আমাকে একে বলেই জানে। একে নামটা শোনার পর ইরার হাত থেকে মোবাইল পড়ে যায় ভয়ের কারণে। এদিকে ইরা আবার সাহস করে ফোনটা হাতে নেয়। হ্যালো হ্যালো, চিনতে পেরেছেন আমাকে, না নামটা শুনে ভয় পেলেন? আপনি আমাকে কল কেন করেছেন? আমি আপনার জীবন বাঁচালাম, আর এখন বলছেন কেন কল করেছি? আপনি আমাকে বাঁচিয়েছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু তাই বলে আপনি আমাকে এত রাতে ফোন দিবেন? দেখুন, এত ভয় ভয় কথা বললে আমি সব বলতে পারবো না, আর আমি আপনার ব্যাপারে সব কিছু জানি, তাই আমাকে ভয় পাবেন না। আপনি কি করেন, কোথায় থাকেন, পরিবারে কে কে আছে, এবং কি আপনার নাম্বারটাও যেহেতু সংগ্রহ করে ফেলেছি, সেহেতু বুঝতেই তো পাচ্ছেন আমি আর কি কি জানি। সব কিছু জানার পরেও কি জন্য কল দিয়েছেন আমাকে? আপনি জানেন না আমাকে কল দেওয়াতে আপনার কতটা ক্ষতি হতে পারে, তাকে ভুলে গেছেন? না, বলিনি। আর আমি এইও বলিনি আমার কল ট্রেস করা এত সহজ নয়, আর আমি আপনাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আর আমি আপনাকে বিয়ে করতে চাই। এই আপনার সাহস তো কম না? আপনি জানেন আপনি কাকে কি বলছেন? আমি ইচ্ছে করলে আপনার কতটা ক্ষতি করতে পারি তার কোনো আইডিয়া আছে আপনার কাছে? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, কিন্তু চিন্তা করবেন না, আমাকে ভয় দেখানো এত সহজ না। আর আপনি কি করবেন বলুন? আপনি তো ওই কাজটাই করতে এসেছেন যে আপনি সারা জীবন চেষ্টা করলেও তা সম্ভব করতে পারবেন না। তাছাড়া আমি যদি সবাইকে বলে দিই সেই মেয়েটি আপনি, তাহলে বুঝতেই তো পারছেন কি হতে পারে আপনার। আমার আবার কি হবে? আপনি আমার জিএফ, এটা জানার পর সব ছোটোখাটো মাফিয়া আপনাকে কিডন্যাপ করতে চাইবে। তার উপর পুলিশের জেরা তো আছেই। এসব মিলিয়ে ধরুন আপনার বছর কেটে যাবে। তার উপর আবার কোনো ছেলেই আপনাকে বিয়ে করতে রাজি হবে না। আমার ভয় বুঝতে পারছেন? আপনি হয়তো জানেন না আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। তাই আপনি আমাদের দুজনের মধ্যে না আসলেই অনেক খুশি হব। তার হচ্ছে না। আমি যখন আপনার লাইফে এন্ট্রি নিয়েছি, তখন আমি যেখানে চাইবো আপনাকে তুলে নিয়ে এসে দেখা করব, আর আপনি এতে কিছুই করতে পারবেন না। আপনি আমার কিছুই করতে পারবেন না, কারণ আমি যাকে ভালোবাসি সে মারামারি ক্যারাডিক সব পারে, আর ওর সামনে আপনি কোনো দিনও টিকতে পারবেন না। তাই এতই যখন ওর গুণগান গাইছেন, তাহলে এটা বলুন সেই ছেলেটার নাম। তাই তো? আপনি কি করে ওর নাম জানলেন? আমি আগেও বলেছি আমি সব জানি, আর আপনি যে ওকে ভালোবাসেন তা এখনো ছেলেটি জানি না, তা আমি জানি। আর আমার যেহেতু আপনাকে পছন্দ হয়েছে, তাহলে আমি আপনাকে বিয়ে করেই ছাড়বো। দেখাই যাক না কে কি করতে পারে, আমিও দেখব কি করে আমাকে বিয়ে করেন।
বলে ওরা দুজনেই কল কেটে দেয়। এদিকে কল কেটে দিয়ে ইরা ভাবতে থাকে, সত্যিই এই একে অনেকটা সাংঘাতিক লোক, তা না হলে আমাকে খুঁজে বের করবে, সাথে সব ডিটেলসও বের করে নিয়েছে, আমাকে সব তাহলে জানতেই হবে। এদিকে এনজি পুলিশের এসিপি ও দেখা করতে এসেছে ডিআইজির সাথে। হ্যালো স্যার, কেমন আছেন? আরে আনজে তুমি, আর তোমাকে তো দেখাই যায় না আজকাল। স্যার আপনি তো সবটাই জানেন। তা তো জানবই। এখন বলো, কোনো খবর পেয়েছে? আজকে বলেছিলাম, কিন্তু ও তো কোনো তথ্যই তেমন একটা জোগাড় করতে পারছে না। স্যার আমি জানি, আরেকটা খবর পেয়েছি ওই একে সম্পর্কে। কি তথ্য, তাড়াতাড়ি বলো। এরপর এনজি বড় অফিসারকে সবকিছু বলতে থাকে, কি হয়েছে না হয়েছে। বড় অফিসার তো সবটা শুনে একেবারেই অবাক। কি বলছো এসব? সবটা জেনে গেলে তো অনেক বিপদ হয়ে যাবে। চিন্তা করবেন না স্যার, ও কোনো ক্ষতি করবে না, কারণ আমার বিশ্বাস আছে। শুধু সমস্যার পাশে কাউকে যদি ক্ষতি করে দেয়। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওদের অ্যালার্ট করে দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, আপনি এইসব কথা ওই এসএকে বলবেন না। ঠিক আছে, তাই হবে। কেউ কিছু জানবে না, আর তুমি নিজের খেয়াল রেখো। এরপর এনজি চলে যায় ওখান থেকে। এদিকে রাতের বেলা আকাশ খাবার শেষ করে নিজের রুমে আসে। ইরার কথা মনে পড়ায় ওকে একটা কল দেয়। কেমন আছো ইরা? না, আকাশকে এখন এই সম্পর্কে কিছুই বলা যাবে না, এমনিতেই ও অসুস্থ, এসব বললে আরো টেনশন করবে। কি হলো ইরা, চুপ করে আছো যে? না কিছু না, তুমি রাতে খেয়েছো? হ্যাঁ, ঈশা খাইয়ে দিল। তা তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। আর শোনো, কাল আমি তোমার বাসায় আসবো। কেন আসবি? কেন আবার? তোমাকে দেখতে আসবো। তাহলে একটা কাজ করো, সাজকেও নিয়ে এসো। ওই বজ্জাত, আমি আসতে চেয়েছি বলে দাম বেড়ে গেছে, আর এখন সাজকে নিয়ে আসতে হবে? ওই মেয়ের নাম মুখে নিলে একদম মুখ ভেঙে দিব বলে দিলাম। আমি তো শুধু নিয়ে আসতে বললাম। একদম চুপ থাক। আর একটা কথা বললে যে হাতটা ভালো আছে না, ওই হাতটাও ভেঙে দিব, বুঝলি? আর আমি আসবো আমার ইচ্ছায়, আমি কোনো মেয়েকে সাথে করে নিয়ে আসতে পারবো না, বুঝলি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি এমনি বলেছি। তোর রাগের গুষ্টি কিলাই। একটা কথাও না বলে একদম চুপচাপ ঘুমিয়ে পড়, আর কালকে দেখবি কি হয়। কথাগুলো বলেই কল কেটে দেয়। এদিকে ইরা কথাগুলো আকাশের মাথার ওপর দিয়ে যাচ্ছে, কি থেকে কি হয়ে গেল। একবার তুমি আর একবার তুই, আল্লাহ জানে আরো কত কি যে শুনতে হবে এই মেয়ের কাছ থেকে। পরের দিন সকালে ইরা ঠিকই আকাশের বাসায় এসে হাজির হয়, কিন্তু ওখানে সাজকে দেখে অনেকটাই রেগে যায়। সাজকে আকাশের রুমে দেখে ইরা রুমে না গিয়ে বের হয়ে যাবে, তার আগেই ঈশা এসে হাজির। আর ইরা, তুমি কখন এলে? আর রুমে না ঢুকেই চলে যাচ্ছ যে? কি করব, তোমার ভাই তো অন্য আরেকটা মেয়ের সাথে রুমে কথা বলছে। আরে ওটা তো সাজ, আমাকে উনি কল করেছিল ভাইয়ার ভার্সিটিতে না যাওয়ার। পরে আমি ওনাকে বলি কি কারণে যায়নি, পরে উনি আমাকে ঠিকানা দিতে বলে, আর আমি ঠিকানা দিয়েছি, দিতেই উনি চলে আসে। তার মানে তুমি দিয়েছো ঠিকানা, আকাশ দেয়নি, তাই তো? আমি দিয়েছি। আসলে কাল রাত ভাইয়া কার সাথে কথা বলছিল, পরে আমি রুমে এসে মোবাইল নিয়ে চলে আসি। আর এই যে দেখো, মোবাইল এখন আমার কাছেই আছে, আর আমি এখন ভাইয়াকে মোবাইলটা দিতে যাচ্ছি। তাহলে চলো আমিও ভেতরে যাই। কিন্তু তুমি ভিতরে না গিয়ে তখন চলে যাচ্ছিলে কেন? ও কিছু না, এখন চলো তো। এরপর ইরা আর ঈশা রুমের ভেতরে ঢুকে যায়, আর আকাশ ইরার দিকে তাকায় আর দেখে ইরার মুখ রাগে অনেকটাই লাল হয়ে আছে। তা দেখে আকাশ বুঝতে পারে সাজকে এখানে দেখেই ইরা এমনটা করছে। ইরা আর ঈশা এসে সোফায় বসলো। তুই কখন এলি? আমি তো মাত্রই আসলাম। আর এই নে তোর মোবাইল, তোরা কথা বল, আমি নাস্তা দিতে বলি। আরে ওইসব কিছু লাগবে না তো। আরে সাজাপু, এই প্রথম বাড়িতে এলে আর না খেলে কি হয় বলো? আমি চাই নাস্তা আনতে, তোমরা বসে বসে গল্প করো। ঈশা চলে যায় নিচে, আর এদিকে ইরা আর সাজ দুজনে বসে আছে বিছানায়, তবে দুজন দুই দিকে। এরই মধ্যে ঈশা নাস্তা নিয়ে এলে ওরা নাস্তা করতে থাকে, কিন্তু সবাই খেতে পারলেও আকাশ হাত বাঁধা থাকার কারণে খেতে পারছে না। তাই ইরা উঠে গিয়ে নিজের খাওয়া অনেকটা ফুড আকাশকে খাইয়ে দেয়। তা দেখে স্বাস্থ্য রীতিমতো অবাক। ইরা আকাশকে খাইয়ে দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বসে পড়ে, আর আকাশ কি বলবে কিছুই বুঝতে পারছে না। আর এইসব দেখে ঈশাও মিটিমিটি হাসছে। ঈশা, আমার কাজ আছে, আমি গেলাম। আচ্ছা ইরা, তবে আবার আসবে কিন্তু। আসতে তো হবেই। ইরা এইদিকে চলে যায়, অন্যদিকে আকাশ ইরার চলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এবার আমাকে উঠতে হবে, অনেক কাজ বাকি আছে।
আচ্ছা তাহলে যাও, তুমিও আবার আসবে কিন্তু। আর ভাইয়া হয়তো 10 দিনের মতো লাগবে ঠিক হতে, আর ঠিক হলে আমি নিয়ে আসবো। আচ্ছা তাহলে আমি উঠি। এদিকে সাজও চলে যায়, অন্যদিকে সাজের সাথে সাথে ঈশাও চলে যায়। ওরা চলে গেলে আকাশ রিমোট দিয়ে দরজা বন্ধ করে দেয় আর শুয়ে পড়ে। এদিকে ইরা গাড়িতে করে ওর অফিসে চলে আসে। ওর অফিস বলতে ওর বাবার অফিস, ওখানে কাজ করতে থাকে। তখন আবারও ইরার মোবাইলে কল আসে। আপনি আবারও কল করেছেন? আমার যখন ইচ্ছে হবে আপনার সাথে কথা বলবো। এটিকে মগের মূল্য পেয়েছেন যে আপনি কল করলেই আমি তা সব সময় রিসিভ করব? ও তাই বুঝি। আপনি যদি আমার কল রিসিভ না করেন তাহলে আপনি যাকে ভালোবাসেন তাকে মেরে ফেলতে আমার 1 মিনিটও লাগবে না। আপনি ওর কিছুই করতে পারবেন না, কারণ ওর বাড়িতে অনেক সিকিউরিটি। সেখানে গিয়ে মারা ওকে এত সহজ নয়। তা সে তো আর সারাক্ষণ বাড়িতে বসে থাকবে না, বাড়ি থেকে বের তো ওকে হতেই হবে। তখন কিভাবে বাঁচাবেন ওকে? সেই চিন্তা আমার উপর ছেড়ে দিন, কারণ আমি বেঁচে থাকতে আপনি ওর ক্ষতি করতে পারবেন না। চিন্তা করবেন না, আপনি বেঁচে থাকতেই আমি ওর ক্ষতি করব। আর হ্যাঁ, কাল আমার সাথে দেখা করতে পারবেন। আমার কি মাথা খারাপ যে আমি আপনার মতো একটা মাফিয়ার সাথে দেখা করব? কেন, আমি হয়েছে বলে কি আমি খারাপ? দেখুন, আমি তা বলিনি। আপনি যাদের মারেন তা অনেক খারাপ কাজ করে বেড়ায়, তা তো বুঝলাম, কিন্তু তাই বলে এইভাবে নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। কি করব? রাজনৈতিক পাওয়ার, তার সাথে প্রশাসনিক পাওয়ার, আর এই পাওয়ারের জন্য ওরা বেঁচে যায়, তাই ওদেরকে আমারই মারতে হয়। সে আপনি যাই করুন না কেন, আমার কিছু আসে যায় না। এখন কথা হচ্ছে আপনি আমার পেছনে কেন লেগেছেন তা কি একটু বলবেন? আপনাকে আমার ভালো লেগেছে তাই। আর হ্যাঁ, আজ রাতে আরেকটা মার্ডার হবে, যদি পারেন আটকিয়ে দেখান। প্লিজ এমনটা করবেন না। আপনি নিজেকে আইনের হাতে তুলে দিন, তাহলে হয়তো আপনার শাস্তি অনেক কম হতে পারে। আমার শাস্তি কম হবে কি করে? আর আমি যে খুনগুলো করেছি এর কোনো প্রমাণ কারোর কাছে নেই। আর আপনি যদি মনে করে থাকেন এই কথাগুলো রেকর্ড করে কাউকে শোনাবেন তাহলে ভুল করছেন, কারণ আমার কল না ট্রেপ করতে পারবে আর না রেকর্ড করতে পারবে। তাই আজকে বেশি কথা বলবো না, কেননা আজকে জার্নি করেছো অনেক। তাই এখন আপনার অফিসে বসে বিশ্রাম নিন, তাহলে ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আজকে রাতে আমি আপনার বাসায় আসবো, যদি আটকাতে পারেন তো আটকান। আমিও দেখব কি করে আপনি আসেন। দেখাই যাক। তার আগে একটা মার্ডারের ভিডিও দেখে নেবেন, আর ব্যক্তিটি হচ্ছে রবিন। আরে, এটা তো ওই রবিন যে আকাশকে গুলি করেছিল, কিন্তু আপনি ওকে কেন মারবেন? সবগুলো প্রশ্নের উত্তর জানতে হবে না? এদিকে ইরা নিজের রুমে এসে বসে আছে, আর কিছুক্ষণ পর পর বাহিরে তাকিয়ে দেখে সবকিছু ঠিক আছে কিনা। কারণ ইরার আব্বু আর মা, ওনারা দুজনে একটা জায়গায় গিয়েছে, তাই আজকে বাড়িতে শুধু ইরাই আছে। রাত 1টায় ইরার রুমের বাইরে গিয়ে তাকিয়ে দেখে যে কোনো সিকিউরিটি নেই, সব যেন উদা হয়ে গেছে। তা দেখে ইরা অনেকটা ভয় পায়, আর পুলিশকে ফোন দিয়ে সব কথা খুলে বলে কল কেটে দেয়। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি। এত জোরে চিৎকার করে লাভ নেই, কেউ এখানে নেই। আর যতটা চুপ থাকবেন ততটাই ভালো। কে আপনি? ভুলেও এমন কাজ করবেন না, তাহলে আপনার লাভারের কি হবে? ওই বেচারার কথা তো একটু ভাবুন। যেখানে আমি বেঁচে থাকবো না সেখানে অন্য কিছু কেন ভাবতে যাব? তাহলে বেশিক্ষণ সময় নিব না, কারণ আপনি তো আবার পুলিশকে খবর দিয়েছেন। কিন্তু চিন্তা করবেন না, পুলিশ বাড়িতে ঢুকতে পারবে না, আর ঢুকে গেলেও তার আগে আমি চলে যাব। সে আপনি যাই করুন না কেন, কিন্তু আপনার এক হাতে কি হয়েছে, এভাবে বাধা কেন? আমরা মাফিয়া, আমাদের অনেক কিছুই হতে পারে, তা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনাকে দেখার ইচ্ছা হলো তাই দেখে গেলাম। পুলিশ আসতে 5 মিনিট লাগবে, তাই আমি চাই না শুধু শুধু পুলিশ এখানে মারা যাক, তাই চলে যাচ্ছি। তবে আপনার উপর আমার সব সময় নজর থাকবে। কথাগুলো একে বলে যায়, আর একে যাওয়ার কিছুক্ষণ পরেই পুলিশ আসে, আর একে কিছু লোককে দেখেই ওরা গুলি করে। কিন্তু একের কথায় ওরা কোনো গুলি না করেই পালিয়ে যায়। এদিকে পুলিশ এসে ইরার কাছে আসে। আপনার কোনো ক্ষতি করেনি তো? না, আমি একদম ঠিক আছি, কিন্তু ওই একে কি করে জানলো আমি আপনাদের কল করেছিলাম? এ বিষয়ে তো আমরা জানি না। আর ওদের লোকদের উপর গুলিও করেছে, কিন্তু ওরা নিজেদের থেকে কোনো গুলি করেনি কেন? কারণ ও একে বলেছিল আপনাদের উপর গুলি যেন না চালায়। আমি ঠিক বুঝতে পারছি না এই একে আসলে ভালো না খারাপ, কেননা এখানে আসার আগে একটা মার্ডার করেছে, তারপর এখানে এসেছে। তাই আমার মনে হয় আপনারা এবার আসতে পারেন। কিন্তু ম্যাম, আপনার সিকিউরিটি? ওইসবের কিছু লাগবে না, শুধু আমার বাড়িতে থাকা সিকিউরিটিগুলোকে খুঁজে বের করলেই হবে। ওদের ভয় দেখে একটা রুমে আটকে রাখা হয়েছিল। আচ্ছা, তাহলে আপনারা এবার আসতে পারেন। ইরার কথায় ওরা চলে যায়, আর এদিকে ইরা অনেকটা ভয়ে ভয়ে শুয়ে পড়ে।
এইদিকে ভোর হতেই ইরা চলে আসে আকাশের বাড়িতে। কি ব্যাপার ইরা মামুনি, তুমি এত সকালে? কেন আন্টি, আমি কি আসতে পারি না? আরে কি যে বলছো, এটা তো তোমারই ঘর, যখন ইচ্ছে আসতে পারো। আন্টি ঈশা কোথায়? ঈশা তো এখন ঘুমাচ্ছে, আর আকাশ জানি না রাতে কোথায় গিয়েছে, এখনো ফিরেনি। কি বলছেন কি আন্টি? ওর হাতের এই অবস্থা, তার উপর আপনি ওকে যেতে দিলেন? এছাড়া আর কি করব বলো? ওকে অনেক বুঝালাম, কিন্তু কোনো কথাই শুনলো না। কখন ফিরবে এই ব্যাপারে কি কিছু বলেছে? জানি না কখন ফিরবে, কিছু তো বলেও যায়নি। আচ্ছা আন্টি, আমি তাহলে ঈশার সাথে কিছুক্ষণ থেকে চলে যাব। এরপর ইরা ওখান থেকে ঈশার রুমে আসে আর ঈশাকে ঘুম থেকে উঠিয়ে কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। আর আড্ডা দেওয়া শেষ হলে আকাশ বাড়ি থেকে বের হয়ে যায়। তখনও আকাশ বাড়িতে ফেরেনি, তার জন্য অপেক্ষা না করে বেরিয়ে যায়। অন্যদিকে স্যার, আপনি কি গতকালের ঘটনা কি জানেন? হ্যাঁ জানি, একে যে মেয়েকে ভালোবাসে ওই মেয়েটি বাড়িতে যায়, তবে ছেলেটা মেয়েটির গায়েও হাত দেয়নি এবং আমাদের পুলিশ বাহিনীও গিয়েছে, তার সত্ত্বেও কোনো গুলি করেনি এবং ওখানে থাকা কোনো সিকিউরিটিকেও মারেনি। এখন এসবের উপর ভিত্তি করে কি বুঝতে পারছেন আপনি? যা একটু বুঝলাম, ওই একে বিনা কারণে মানুষকে মারে না, আর নাই কারোর কোনো ক্ষতি করে। শুধু আমার একমাত্র ভয়, জানি না ওই মেয়েটির সাথে কিছু করে না বসে। স্যার, আমার কিন্তু এমনটা মনে হচ্ছে না, কারণ যদি মেয়েটার ক্ষতি করতে চাইতো তাহলে কিন্তু রাতে তুলে নিতে পারতো। স্যার, আমি যতটুকু জানি কোনো মাফিয়া প্রেমে বলে ওই মেয়েকে ইমপ্রেস করার জন্য অনেক কিছুই করে থাকে, কিন্তু তাই বলে ওই মেয়েটার ক্ষতি সে কখনোই করবে না। তাহলে একটা কাজ করো, ওই মেয়েটির উপর নজরদারির ব্যবস্থা করো। স্যার, এমনটা কখনো করা যায় না, কারণ একে লোক ওই মেয়েটার উপর নজরদারি করছে। ওই মেয়েটি যদি কোনো ছেলে বিরক্ত করে তাহলে একে লোক ওই ছেলেটাকে পিটিয়ে থাকে। আচ্ছা, আমি কি এসএকে তোমার সাথে মিট করিয়ে দিব? না স্যার, এমনটা কথা যাবে না, সময় হলে আমি সব কিছু করব। আমি এখন তাহলে আসি স্যার। এনজে ওখান থেকে চলে আসে। অন্যদিকে একে নিজের চেয়ারে বসে আছে আর ভাবছে কি করে ইরার মন জয় করবে, কারণ ইরা তো আর মাফিয়াকে ভালোবাসতে যাবে না। সেই জন্য একে ডিসিশন নিল ইরার সাথে কথা বলে নিবে। তাই একে আবারও ইরাকে কল দেয়। ইরা একে নাম্বার দেখে বিরক্তভাবে কল রিসিভ করে। আপনি আবারও কল দিয়েছেন? কেন, বিরক্ত করে ফেলেছি নাকি? তা নয় তো কি, এইভাবে একটা পিচ্চি মেয়েকে। কি আপনি পিচ্চি? হা হা হা। এই একদম হাসবেন না বলে দিলাম। তা নয় তো কি বলবো। আচ্ছা, আমাকে ভালোবাসাতে আপনার সমস্যাটা কোথায়? আমি আপনাকে কতবার বলবো আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আমি আরেকজনকে ভালোবাসি, আর আমি তাকে ছাড়া আমার লাইফে কাউকে আসতে দিব না। তাকে এত ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি আমি তাকে। তা আপনার ভালোবাসার কথাটা কি তাকে এখনো জানিয়েছেন? হ্যাঁ অবশ্যই জানাইনি, কারণ ও আমাকে ভালোবাসে কিনা তা এখনো আমি জানি না। আর যতদিন না আমি একটু শিওর হয়ে নিব ততদিন ওকে বলবো না। ততদিনে যদি সে অন্য কাউকে পছন্দ করে ফেলে? তাহলে আমি তাকে খুন করে ফেলবো। এক কথায় আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? হ্যাঁ, পারবো না। আমি যদি ওকে মেরে ফেলি তখন কি করবেন? তাহলে আমি নিজেকে শেষ করে দিব। যখন আমি তাকে পাবো না তখন অন্য কাউকে আমার জীবনে আসতে দিব না। আচ্ছা, তাহলে আমরা বন্ধু হয়ে কি থাকতে পারি? বন্ধু ঠিক আছে, তবে আপনি কি ভুলে যাচ্ছেন আমার সাথে বন্ধুত্ব করলে আপনার কি ক্ষতি হতে পারে? জানি আমি কি ক্ষতি হতে পারে, তবু আমি আপনার বন্ধু হতে চাই। কেউ যে নিজের ক্ষতি করার জন্য জেনে শুনে বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসবে তা আপনাকে দেখলে বোঝা যায়। দেখাই যাক না, আপনি আপনার মতো করে চালিয়ে যান আর আমি আমার মতো করে চালিয়ে যাই। ওকে, দেখাই যাক। কথা বলে কল কেটে দিয়ে আর ইরাও ভাবতে থাকে একের কথা। কি সত্যি ওর সাথে বন্ধুত্ব করতে চায় নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্যদিকে আকাশ নিজের ঘরে চলে আসে। ঘরে আসাতে অনেক রকম প্রশ্ন করে, কিন্তু আকাশ কোনো কথা বলে না, নিজের রুমে চলে যায়। এভাবেই চলতে থাকে ওদের জীবন। এদিকে আকাশ মোটামুটি সুস্থ, সেই জন্য আকাশ ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি হয়। আজকে ভার্সিটিতে আকাশ, ইরা ও সাজ ওরা তিনজনেই এসেছে। আকাশ অনেকদিন পর ভার্সিটিতে এসেছে বলেই ওরা সবাই অনেক খুশি হয়, সেই জন্য ওরা বসে বসে আড্ডা দিতে থাকে। তখনই সাজ বলে ওঠে, আচ্ছা আকাশ, রবিনকে একের লোক কেন মারলো? কোন রবিন বলছো? যে তোকে গুলি করে সে রবিনের কথা বলছি আমি। আচ্ছা, আমি কি করে জানবো ওকে কেন মেরেছে? সাজ, তুই চুপ করবি? ও কি করে জানবে? হ্যাঁ তাই, তাছাড়া আমি তো হাতের অবস্থা তোরা নিজেরাই দেখেছিস, তাহলে আর
তাহলে আর একে তো কেউ এখনো দেখেইনি, না ওর সাথে গিয়ে কোনোদিন কথা বলেছে? তাই তো। আর একে ছেলেটা আসলে অনেক ভালো। তুই কি করে জানলি এই ছেলে আর এতটা ভালো? আমার মনে হয় তাই বলেছি। আর একে সম্পর্কে কথা না বলাই ভালো। কি দরকার ওর ব্যাপারে কথা বলার? আচ্ছা, একে যদি কখনো তোদের সামনে আসে নিজের আসল রূপ নিয়ে, তখন কি করবি তোরা? আমার সামনে তো অনেক এসেছে, নতুন আর কি কি বলবো। ইরা, তুই কি বললি? কই কিছু বলিনি। আচ্ছা সাজ, তোর সামনে এলে কি করবি? আমার সামনে এলে ওকে জেলে ঢুকিয়ে দিব। কিরে বলছিস না কেন? আরে আমার সামনে আসলে ওকে দেখা তো ভাগ্যের ব্যাপার। কেন, তোর কি দেখার ইচ্ছে আছে নাকি? একটু তো থাকতেই পারে। এভাবে ওরা আড্ডা দিচ্ছিল। আড্ডা শেষ হতেই ওরা যে যার বাড়ি চলে যায়। রাতে সাজ যখন ঘুমাচ্ছিল তখন একে সাজের রুমে আসে। ওখানে দেখে সাজ ঘুমাচ্ছে, তাই বেশি কিছু না করে ওর মুখে একে লিখে দিয়ে চলে যায়। ওইদিকে ঘুম থেকে উঠে সাজ আয়নায় নিজের মুখে একে লেখা দেখে অনেকটা অবাক হয়। আমার মুখে একে রেখা কেন? আমার রুমে তো অন্য কেউ থাকে না যে সে লিখবে, কিন্তু তাহলে এমনটা করলো কে? ওইদিকে সাজ কিছু না ভেবেই মুখ ধুয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ওখানে ইরা ও আকাশকে আজকে ঘটনাগুলো বলে। দেখলি, কাল দেখতে চেয়েছিলি আর রাতেই তোকে দেখা দিয়ে একে লিখে চলে গেল। তাই তো দেখলাম, কিন্তু এই কাজ কে করেছে তাই আগে জানতে হবে। কে কি কাজ করেছে আমিও একটু শুনি। আরে কখন এলে? এই তো মাত্র আসলাম, আর তোদের কথা শুনছিলাম। একে নাকি সাজের রুমে আসছিল রাতে, আর ওর জামা ঠিক ছিল না বলে নাকি ভয় পেয়েছে। এই ইরা, একদম উল্টাপাল্টা বলবি না, বলে দিলাম। আসলে এমন কিছুই হয়নি। আসলে ওর মুখে কেউ যেন একে লিখে দিয়েছে, আর ওর ধারণা এই কাজ একে করেছে। মনে হয় লিপস্টিক দিয়ে লিখেছি। আকাশের কথায় সাজ অনেকটা আশ্চর্য হয়, কারণ আকাশ কি করে জানলো যে ওই লেখাটা লিপস্টিক দিয়ে লেখা? তুই কি করে জানলি? কেননা এখনো গালে লিপস্টিক বোঝা যাচ্ছে, তবে কাছ থেকে। ওহ তাই বল, আমি তো কি না কি ভেবেছি। ওইদিকে ওরা কথা বলছে, আর তখনই ইরার গায়ে এসে একটা গুলি লাগে। আসলে গুলি করা হয়েছিল আকাশকে, কিন্তু ইরা তা দেখতে পেয়ে আকাশকে সরিয়ে নিতেই গুলিটা ইরার গায়ে লাগে। আর ইরা আকাশকে বলতে বলতে দুই চোখের পাতা এক করে ফেলে।